আগের দিন কি পড়েছিলাম প্রথম চ্যাপ্টারে? বল। চলন পড়েছিলাম, তাই না? চলন, কার চলন পড়েছিলাম? উদ্ভিদ দেহের। তো উদ্ভিদ দেহের চলন মূলত কতভাবে প্রদর্শন করে? চলন কয় প্রকার বলিনি, আমি বললাম কতভাবে প্রদর্শন করে? দুইভাবে, তাই না? একটা হয় বৃদ্ধি পায়, আর আরেকটা কি হয়? বৃদ্ধি পায় না, রসস্ফীত জনিত চলন, মানে মানে নড়ে আর কি জিনিসটা হয়। যেমন লজ্জাবতী পাতা এরকম থেকে গুটিয়ে যায়, তাই না? এরকম থেকে গুটিয়ে গিয়ে এরকম এরকম হয়ে যায়। এবার হচ্ছে কি বলবো আমরা, এই যে সাড়া প্রদান যে আমরা পড়ছি, সাড়া প্রদান কিসের রেসপেক্টে সাড়া প্রদান করে, মানে কিসের পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করে, কি পেলে সাড়া প্রদান করে? উত্তেজনা পেলে, তাই না? উদ্দীপক লাগে এর জন্য, উদ্দীপক উত্তেজনা সৃষ্টি করে, তার জন্য সাড়া প্রদান করে। তো এই সাড়া প্রদান কয় ধরনের হয়? মূলত আমরা একে দুই ধরনের, মানে দুটা ভাগে ভাগ করেছি, ঠিক আছে? স্পিডের ওপর নির্ভর করে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি, যেটা তাড়াতাড়ি হয়, আরেকটা কি, যেটা স্লো হয়। বোঝা গেল? যেমন মানুষের ক্ষেত্রেই দেখ, বৃদ্ধি যে পাচ্ছে মানুষ, কত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? বোঝাই যায় না, বছরের পর বছর যায়, তারপর সামান্য মানুষ লম্বা হয়, তাই তো? তাহলে মানুষের বৃদ্ধি পাওয়াটা কি হয়ে যাবে? ধীর না দ্রুত? ধীর হয়ে যাবে। আর দ্রুত কি? দ্রুত তোর ধর, তুই দৌড়াচ্ছিস, ঠিক আছে? বোঝা গেল? দৌড়াচ্ছিস, তোর হার্টবিট সঙ্গে সঙ্গে বেড়ে গেল, বা তোকে কেউ একটা থাপ্পড় মারলো, তোর মানে তৎক্ষণই ব্যথা লাগলো, তাই না? এগুলো কি হচ্ছে? একদম তৎক্ষণাৎ হচ্ছে। এগুলো দ্রুত হচ্ছে, আর এটা কি ধীরে হচ্ছে। তাহলে উদাহরণগুলো বোঝা গেল কোনগুলোর কথা বলছি, ঠিক আছে? এবার এই দ্রুত সাড়া প্রদানের জন্য একটা সিস্টেম আছে শরীরের মধ্যে, সেই সিস্টেমকে কি বলা হয়? স্নায়ুতন্ত্র। বোঝা গেল? আর এই যে এই সিস্টেম যে আছে ধীরে ধীরে সাড়া প্রদান করার যে সিস্টেম, এটার জন্য কে দায়ী? শরীরের মধ্যে একটা তন্ত্র আছে, তাকে কি বলা হয়? তন্ত্র বা সিস্টেমটাকে? না, এটা তো স্নায়ুতন্ত্র হলো কুইকটা, ঠিক আছে? আর এটা কি দিয়ে হয়? এই তন্ত্রটা তোর হরমোন দিয়ে কন্ট্রোল হয়, ঠিক আছে? বোঝা গেল? এটা যেমন স্নায়বিক সমন্বয় বলা হয় এটাকে কি বলা হয়? রাসায়নিক সমন্বয়, ঠিক আছে? স্নায়বিক সমন্বয়ের মাধ্যমে স্নায়ুতন্ত্র সাড়া প্রদান করে, ঠিক আছে? আর রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে হরমোন কি করে? সাড়া প্রদান করে। এবার হরমোন মানে আমি কি বললাম তাহলে? রাসায়নিক কোনো একটা ব্যাপার আছে, তাই না? রাসায়নিক সমন্বয় বললাম মানে রাসায়নিক পদার্থের কোনো একটা ব্যাপার আছে। মানে হরমোন জিনিসটা কি? কোনো রাসায়নিক পদার্থ যারা কি করে? নির্দিষ্ট একটা কাজ করে শরীরের মধ্যে। কেমন করে করে? ধীরে ধীরে করে। বোঝা গেল? তো এবার প্রাণীর মধ্যে কি এই স্নায়ুতন্ত্রও থাকে, আর এই হরমোনও থাকে, ঠিক আছে? আর তোর উদ্ভিদের মধ্যে এই স্নায়ুতন্ত্রটা কি থাকে? গাছকে তুই মানে গাছ কি কুইক কোনো রিয়াকশন করে দেখিস কখনো? কুইক রিয়াকশন কখনো করে না, তাই না? তো কুইক রিয়াকশন যেহেতু করে না, সেই জন্য আমরা ওখান থেকেই বলতে পারি গাছের স্নায়ুতন্ত্র নেই। বোঝা গেল? লজ্জাবতীর পাতাটা ওটা মোটামুটি তাড়াতাড়ি হয়, কিন্তু ওটাও হরমোন দ্বারাই হয় আর কি, ঠিক আছে? ওটাও স্নায়ুতন্ত্রের কোনো ভূমিকা নেই। ওটা একটু তাড়াতাড়ি হয়, কিন্তু স্নায়ুতন্ত্র হলে আরও তাড়াতাড়ি হতো। বোঝা গেল? তো গাছের মধ্যে স্নায়ুতন্ত্র নেই, ওই জন্যই গাছ কি করে না? তাড়াতাড়ি কোনো রেসপন্স করে না, খুব ধীরে 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 বৃদ্ধি পায়, রেসপন্স করে, বা যা করে সব ধীরে ধীরে হয়। আমাদের মতো তাড়াতাড়ি কিছু করতে পারে না। কেন করতে পারে না বললাম? স্নায়ুতন্ত্র নেই জন্য। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি আছে? আমাদের হরমোন আছে, তাই না? এই তাহলে আমাদের এই হরমোনের সিস্টেমটাকে পড়তে হবে উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীর ক্ষেত্রে কি পড়তে হবে? প্রাণীর ক্ষেত্রে দুটো আছে, দুটাই পড়তে হবে, তাই না? এবার তাহলে শুরু করি। উদ্ভিদ দিয়েই আমরা শুরু করব, ঠিক আছে? উদ্ভিদের আমাদেরকে কি পড়তে হবে তাহলে?
হরমোন পড়তে হবে। উদ্ভিদের হরমোন কি কাজ করছে তাহলে? উদ্ভিদের যে চলন আছে, মানে সাড়া প্রদান আছে, উদ্দীপক দিলে যে উদ্দীপক মানে ও সাড়া প্রদান করছে, ঠিক আছে, সেই সাড়া প্রদানটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? শুধু হরমোনের দ্বারা। আর প্রাণীদের ক্ষেত্রে হরমোনের দ্বারাও হয়, স্নায়ুতন্ত্রের দ্বারাও হয়। বুঝে গেল তাহলে? এবার দেখ বইয়ে কি বলেছে। বইয়ে প্রথমে কয়েকটা তোর ওই নর্মাল জিনিস দিয়েছে, এখান থেকে এমসিকিউ আসলে আসতে পারে, এখানে বোঝার কিছু নেই, তবু বলে দিচ্ছি। জীবদেহের নির্দিষ্ট কিছু কাজ নিয়ন্ত্রণের জন্য দেহের নির্দিষ্ট কিছু কোষ সমষ্টি বা কলাগুচ্ছ, বোঝা গেল, বিশেষ জৈব রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাদেরকেই হরমোন বলা হয়। জৈব রাসায়নিক পদার্থ কেন বলেছে? কারণ জীবদেহ থেকে তৈরি হচ্ছে জন্য জৈব, আর রাসায়নিক পদার্থ তো বললাম হরমোন মানেই রাসায়নিক পদার্থ। আর তারা কি করে বলেছিলাম? একটা নির্দিষ্ট কাজ করে, তাই না? কিছু নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণের জন্য দেহের কোনো বিশেষ কোষ সমষ্টি থেকে খরিত হয়। বোঝা গেল? মানে এক একটা হরমোন এক একটা জায়গাতেই তৈরি হবে শরীরের। বোঝা গেল? যেমন গাছ যে আছে, গাছের এই আগার দিকেই অক্সিন বলে একটা হরমোন তৈরি হবে। এই গাছের কিন্তু এই মাঝখানে অক্সিন বলে হরমোনটা তৈরি হবে না। কোথায় হবে? সবসময় বর্ধনশীল অংশে, এই যেটা টিপ বলে যেটাকে ইংলিশে, মানে মাথায়, সেখানে কি হবে? সেখানেই তৈরি হবে অক্সিন হরমোনটা, যেখানে সেখানে হবে না। তাহলে ওই জন্য এখানে বলেছে কিছু নির্দিষ্ট কোষ সমষ্টি বা কলা গুচ্ছ থেকে এটা তৈরি হয় হরমোনটা, ঠিক আছে? এবার হরমোন যে জিনিসটা আছে, এটাকে কি বিজ্ঞানী বেলিস আর স্টার্লিং কি করেছিল? 1902 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এর মানে উপস্থিতি সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। বোঝা গেল? এটা বোঝানোর কিছু নেই, তাই তো? তারপরে কি বলেছে? তাদের প্রথম আবিষ্কৃত হরমোনটি হলো কি? সিক্রেটিন। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, ভালো করে মুখস্থ থাকতে হবে একদম, ঠিক আছে? তাহলে হরমোন কে কে আবিষ্কার করে, মানে হরমোনের ধারণা কে কে দেয়? বেলিস আর স্টার্লিং, তাই না? কোন হরমোন তারা আবিষ্কার করে? সিক্রেটিন। আর কত খ্রিস্টাব্দে? এগুলো সব 1902 খ্রিস্টাব্দের ঘটনা, তাই তো? ঠিক আছে। এবার কি বলেছে যে হরমোনের অর্থ, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলেছে, হরমোন নামকরণ কে করেন? নামকরণে যে বেলিস আর স্টার্লিং প্রথমে ধারণাটা দেয়, তারপর এই স্টার্লিংই কি করে? হরমোনের কি করে? নামকরণটা করে দেন, তখন আর বেলিস করে না, ঠিক আছে? এবার কি বলেছে? হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উদ্ভূত, যার অর্থ জাগ্রত করা বা উত্তেজিত করা, তাই না? জাগ্রত করা বা উত্তেজিত করা, মানে উদ্দীপনা পেলে তো উত্তেজিত হবে, তারপরেই তো সাড়া প্রদান করবে, তাই না? ওটা ওই জন্যই, মানে যেই জিনিস উত্তেজনা তৈরি করায়, মানে উত্তেজনা পেয়ে সাড়া প্রদান করায় সাহায্য করে, তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে হরমোন। বোঝা গেল? দেখ এখানে সংজ্ঞাটা দিয়েছে, যে জৈব রাসায়নিক বার্তাবহক পদার্থ জীবদেহের কোনো নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে সংশ্লিষ্ট হওয়ার পর নির্দিষ্ট উপায়ে বাহিত হয়ে লক্ষ্য অঙ্গের কলাকোষে গিয়ে পৌঁছায় ও নির্দিষ্ট কাজ সম্পন্ন করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। তাহলে আমাদের এখানে কটা পয়েন্ট মনে রাখতে হচ্ছে? 1 নাম্বার কি মনে রাখতে হচ্ছে? যে না, সেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে তৈরি করতে হয়, ঠিক আছে? 2 নাম্বার কি? এটার প্রকৃতি। আচ্ছা, আগে বলি এটা কি হয়? একটা নির্দিষ্ট পদ্ধতিতে বাহিত হয়ে কোথায় যায়? টার্গেট যেখানে, মানে যেখানে কাজ করতে হবে। ধর গাছের মাথায় অক্সিন হরমোনটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই উদাহরণটা যদিও ঠিক হচ্ছে না, অন্য একটা উদাহরণ দিই। ধর আমাদেরই উদাহরণ দেই, মানুষের মাথার মধ্যে কি আছে? পিটুইটারি গ্রন্থি আছে, তাই না? পড়েছিস তো এগুলো? পিটুইটারি গ্রন্থিতে কি হচ্ছে? গ্রোথ হরমোন তৈরি হচ্ছে, তাই না? সেটা কি করছে? গোটা শরীরকেই তোর কি করছে? লম্বা করছে, তাই না? তাহলে কি হচ্ছে? তৈরি হচ্ছে এক জায়গায়, কিন্তু কাজ করছে কি ওই জায়গাতেই কি কাজ করছে? না, অন্য জায়গায় কাজ করছে, তাই না? তাহলে কি হচ্ছে? যে এক জায়গায় তৈরি হবে, আরেক জায়গায় কাজ করবে, একটা নির্দিষ্ট উপায় কি হবে? বাহিত হবে, তাই না? আর কি পদার্থ এটা? জৈব রাসায়নিক পদার্থ। তাহলে যে জৈব রাসায়নিক পদার্থ কোনো নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে উদ্বুদ্ধ হয়ে কি হচ্ছে? একটি নির্দিষ্ট উপায় বাহিত হয়ে কি হচ্ছে? লক্ষ্য অঙ্গে পৌঁছে কাজ করছে, আর কাজের পরে কি হচ্ছে? কাজের পরে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাকে কি বলা হয়?
হরমোন বলা হয়। তাহলে কটা পয়েন্ট? 5টা পয়েন্ট। সংজ্ঞার মধ্যে এই 5টা পয়েন্ট থাকতেই হবে। বল, প্রথম পয়েন্ট কি বললাম? এটা জৈব রাসায়নিক পদার্থ। 2 নাম্বার পয়েন্ট কি? নির্দিষ্ট কলাকোষ থেকে উৎপন্ন হয়। 3 নাম্বার পয়েন্ট কি? এটি নির্দিষ্ট উপায়ে লক্ষ্য কোষে বাহিত হয়, তাই না? তারপরে 4 নাম্বার পয়েন্ট কি? সেখানে গিয়ে ও কাজ করে, লক্ষ্যে গিয়ে কাজ করে। তারপর 5 নম্বর পয়েন্ট কি? শেষে গিয়ে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, উদ্ভিদের প্রাণীর মতো স্নায়ুতন্ত্র নেই, ওই কথাটাই বলেছে এখানে। এরপর কি বলেছে? উদ্ভিদ দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের প্রয়োজনীয়তা ও হরমোনের ভূমিকা। ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ হরমোনকে কি বলা হয়? উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা বৃদ্ধি সহায়ক পদার্থও বলা হয়। বোঝা গেল? উদ্ভিদ হরমোনকে কি বলা হয়? বৃদ্ধি নিয়ন্ত্রক বা বৃদ্ধি সহায়ক পদার্থ। কেন? কারণ উদ্ভিদের আমরা কি জানি? উদ্ভিদের চলন মূলত কিভাবে প্রকাশ পায়? একটা রসস্থিতজনিত আর একটা কি ধীর বৃদ্ধিজ চলন, তাই না? মানে বেশিরভাগ, মানে 50%ই তোর কি হয়ে গেল? বৃদ্ধি করতেই কাজে লাগাচ্ছে। ঠিক আছে, 50 অ্যাকচুয়ালি এটা বেশি হয়ে গেল, কারণ বেশিরভাগ চলনই তোর বৃদ্ধিজ চলনই হয়। লজ্জাপতির মতো আর কটা গাছ হয় যে দেখিস যে মানে পাতা নড়ছে, কুচকে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে, তাই না? ওই উদাহরণগুলো কম, বেশিরভাগই কি হয়? ধীর বৃদ্ধিজ চলন। ওই জন্যই হরমোনটা কি করে? মূলত ওই ধীর বৃদ্ধিজ চলন করে বা গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। সেই জন্য এটাকে কি বলা হয়? গাছের হরমোনদেরকে বলা হয় গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক বা কোথায় গেল? বৃদ্ধি সহায়ক পদার্থ। ঠিক আছে, পিজিআর বলা হয়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ হরমোনের সংজ্ঞা দিয়েছে। উদ্ভিদ হরমোনের সংজ্ঞা পারবি না? হরমোনের যা সংজ্ঞা ছিল সেটাই সামনে একটা উদ্ভিদ লিখে দিবি, হয়ে গেল, তাই তো? আর এখানে হ্যাঁ, হরমোনের সংজ্ঞা জানিস তো? হরমোনের সংজ্ঞার আগে উদ্ভিদ লিখে দিবি, আর এখানে যে মানে প্রবাহিত হচ্ছিল লক্ষ্য কোষ থেকে, লক্ষ্য কোষে, মানে উৎপত্তি স্থল থেকে লক্ষ্য কোষে যখন প্রবাহিত হচ্ছিল, একটা নির্দিষ্ট উপায় প্রবাহিত হচ্ছিল, আমরা পড়লাম, তাই না? সেই পদ্ধতিটাই উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন একটা প্রক্রিয়া, ঠিক আছে, পড়েছিস তো তোরা? তো সেই প্রক্রিয়াতেই উদ্ভিদের কি হয়? হরমোনটা এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে কাজ করে। তাহলে এখানে কি কি মনে রাখতে হবে? উদ্ভিদ হরমোনের 2টা জিনিস মনে রাখতে হবে। সামনে একটা উদ্ভিদ লিখে দিবি, আর এখানে প্রক্রিয়া মানে বহন প্রক্রিয়াটাকে লিখবি ব্যাপন প্রক্রিয়া, ব্যাস, বাকি সব সেম। বোঝা গেল? এবার দেখ উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলো কি কি, মানে কি কি কাজ করে উদ্ভিদ দেহে হরমোনগুলো। ঠিক আছে, অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি, মানে গাছ লম্বা হচ্ছে সেটাকে বলছে অগ্রের বৃদ্ধি। আর পার্শ্বীয় বৃদ্ধি কি? গাছটা মোটা হচ্ছে, তাই না? বেধটা বেড়ে যাচ্ছে, এটাকে বলছে কি? পার্শ্বীয় বৃদ্ধি। বোঝা গেল? এবার এদের মধ্যেই তো কিছু ওই উদাহরণ দিয়েছে। দেখ, মূল ও কাণ্ডের অগ্রভাগে উপস্থিত অগ্রস্থ ভাজক কলার কোষে বিভাজনের ফলে যে বৃদ্ধি ঘটে তাকে কি বলা হয়? অগ্রস্থ বা প্রাথমিক বৃদ্ধি। মানে এই একদম টিপে, যেগুলো বললাম টিপ মানে একদম ওপরে আর একদম নিচে, সেই জায়গায় কি কলা থাকে? অগ্রস্থ ভাজক কলা। যেহেতু অগ্রভাগে থাকে ওই জন্য নাম কি? অগ্রস্থ। আর ভাজক কলা, ঠিক আছে, ভাজক কলা পড়েছিস তো? তো অগ্রভাগে যে ভাজক কলা থাকে তাকে অগ্রস্থ ভাজক কলা বলা হয়, তাই না? তো অগ্রস্থ ভাজক কলা কোষ বিভাজন হলে কি হবে? অগ্রভাগের কোষ বিভাজন হলে অগ্রভাগটা বৃদ্ধি পাবে, তাই না? তো সেই অগ্রভাগ বৃদ্ধি পাওয়াকেই কি বলা হয়? অগ্রস্থ বা প্রাথমিক বৃদ্ধি। বোঝা গেল? এরপর কি বলেছে? পার্শ্বীয় বৃদ্ধি জিনিসটা কি, তাই না? পার্শ্বস্থ ভাজক কলা অর্থাৎ ক্যাম্বিয়ামের বিভাজন ঘটলে পার্শ্বস্থ ভাজক কলার আরেকটা নাম কি? ক্যাম্বিয়াম। ঠিক আছে, তো ক্যাম্বিয়ামের বিভাজন ঘটলে কি হবে? যেটা গাছের তোর মানে মিডিল পার্টে থাকে, টিপগুলো বাদে থাকে, সেগুলোতে বৃদ্ধি হলে কি? চওড়া হবে গাছটা, তাই না? সেটাই বলেছে। এরপর কি মানে গাছের টোটাল ওভারঅল বৃদ্ধিতে তাহলে হরমোনের ভূমিকা আছে আমরা দেখতে পেলাম, তাই না? তারপর এরপরে কি বলেছে? ফুল ফোটা। ফুল ফোটাতেও কি হবে? ফুল ফোটাতেও তোর কিছু হরমোন সাহায্য করবে। উদাহরণ দিয়ে দিয়েছে, দেখ, জিব্বেরেলিন হরমোনটি ক্যামেলিয়া, তারপরে জেরানিয়াম, এইসব ফুল ফুটতে সাহায্য করে। বোঝা গেল? জিব্বেরেলিন উদাহরণগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে,
যার বইয়ে যা আছে, মানে এই বইগুলো তো অন্তত মুখস্থ করিসই। আর তারপরে কি বলেছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, মানে এই সময় যে সব ফুলগুলো হয় সেখানে কে সাহায্য করে? অ্যাবসিসিক অ্যাসিড বলে একটা হরমোন আছে, সে কি করে? এই ডালিয়া, চন্দ্রমল্লিকায় ফুল ফুটতে সাহায্য করে। বোঝা গেল? তারপরে 3 নাম্বার কি বলেছে? মুকুলোদ্গম। মুকুলোদ্গমে কি বলেছে? যে কিছু উদ্ভিদ হরমোনের প্রভাবে কাণ্ড ও শাখার শীর্ষে থাকা যে অগ্রমুকুল সেটির বৃদ্ধি হয়, অর্থাৎ গাছটি লম্বায় বাড়ে। বোঝা গেল? যেমন অক্সিন কি একটা হরমোন যেটাকে গাছটাকে লম্বা করতে সাহায্য করে, সোজা কথায়। ঠিক আছে, শাখার শীর্ষে থাকা অগ্রমুকুলের বৃদ্ধি হয় মানে কি? লম্বা করতে সাহায্য করছে গাছটাকে। এরপর কি বলেছে? অগ্রমুকুলের অনুপস্থিতিতে পাতার কক্ষে উপস্থিত কাক্ষিক মুকুল বৃদ্ধি পায় ও নতুন শাখা প্রশাখা তৈরি হয়। মানে তুই দেখিস যে একটা গাছ আছে, গাছের মাথাটা যদি কেটে দেওয়া যায় তাহলে কি হয়? পাশ থেকে অনেক ডালপালা তৈরি হয় আর গাছটা ঝাঁকড়া হয়ে যায়, তাই না? এটাকে কি বলছে? এটাকে বলছে তোর কোথায় গেল? কাক্ষিক মুকুল বৃদ্ধি। মানে সাইডে ঝোপঝাড় টাইপের যদি তৈরি হয়, ডালপালা বেশি করে তৈরি হয়, সেটাকে বলছে কাক্ষিক মুকুলের বৃদ্ধি। আর লম্বায় যদি বৃদ্ধি পায় সেটাকে কি বলছে? বল, অগ্রমুকুলের বৃদ্ধি। এদেরকে কি বলা হয়? একসঙ্গে মুকুলোদ্গম বলা হয়। ঠিক আছে, তারপর কি বলেছে? বীজের, আচ্ছা এটার সঙ্গে এটার পার্থক্য বুঝতে পারলি তো? এই যে এখানে পার্শ্বীয় বৃদ্ধির সঙ্গে এই কাক্ষিক মুকুলের বৃদ্ধি। অগ্রবৃদ্ধিটা মানে কি? লম্বায় বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, অগ্রভাগটা লম্বায় বৃদ্ধি পাচ্ছে। আর এখানে পার্শ্বীয় বৃদ্ধি মানে কি? চওড়ায় বৃদ্ধি পাচ্ছে, গাছটা মোটা হচ্ছে। কিন্তু এখানে তো কাক্ষিক মুকুল বৃদ্ধি মানে চওড়ার কথা বলেনি, কিন্তু মানে ডালপালা তৈরি হচ্ছে নতুন নতুন করে। ঠিক আছে, ঝাঁকড়া হয়ে যাচ্ছে গাছটা। আচ্ছা, এরপর কি বলেছে? বীজের অঙ্কুরোদ্গম। এটা তো জানিসই, ছোলা গাছ থেকে দেখিস না, ছোলা ভিজিয়ে রাখলে শিকড় বের হয়। সেখানেও হরমোন সাহায্য করে। কি হরমোন সাহায্য করে? সেখানে মূলত জিব্বেরেলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোন সাহায্য করে। তো বীজ প্রথমে কি থাকে? বীজে সুপ্ত অবস্থায় থাকে। ঠিক আছে, মানে সুপ্ত মানে কি? ঘুমান্ত অবস্থায় থাকলো। তারপর কি নির্দিষ্ট শর্ত যখন পাবে, যখন দেখবে না আমার জিনিসপত্র ঠিক আছে, জলের সাপ্লাই আছে, অন্যান্য যা জিনিস লাগবে, টেম্পারেচার ঠিক আছে, তখন কি করবে? যে না, সব ঠিক আছে, এখন আমি গাছ তৈরি করি। ওই জন্যই ছোলা ভিজিয়ে রাখলে জল টল পেলে ও কন্ডিশনটা ফিল হয়ে যায়। তখন কি করে? জিব্বেরেলিনের হরমোন অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা ক্ষরণ হয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে দেয়। বোঝা গেল? আর কি? আর হচ্ছে ট্রপিক চলন আমরা তো পড়েইছি, মানে যে কোনো ধরনের চলনই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? তো এখানে ট্রপিক চলনের কথা বলেছে, যেমন অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে কি কি আমরা এখানে যদি বলে উদ্ভিদ দেহে কি কি কাজ করে? প্রথমে দেখলাম আমরা ওই অগ্র আর পার্শ্বীয় বৃদ্ধি ঘটাচ্ছে। তারপর দেখলাম ওই পার্শ্বীয় বৃদ্ধির মতোই একটা কি ছিল, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে, সেটা মুকুলোদ্গম বলেছে এখানে, তাই না? তারপর কি ফুল ফুটতে সাহায্য করে? বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আর চলন নিয়ন্ত্রণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। উদাহরণগুলো কি করতে হবে? ভালো করে মুখস্থ করতে হবে। হরমোন কি কি কাজে লাগে সেগুলো আমরা পড়ে নিলাম। এবার হরমোনের কি? উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে কি? উৎসের কথা বলেছে। উৎস মানে তো বললামই, তাই না? যেখান থেকে হরমোনটা তৈরি হয় তাকে উৎস বলা হয়। এবার মানে উদ্ভিদের তো কিছু একদম শক্ত কাঠ থাকে, তাই না? আর কিছু জায়গায় তোর কি থাকে, মানে সজীব থাকে গাছটা। শক্ত কাঠ যেটা, ওটা তো তোর মানে মৃত কোষ দিয়ে গঠিত, তাই না? ওটা বৃদ্ধি পাচ্ছে না কিছু কিছু জিনিস। যেমন বাইরের ছালটা দেখিস না, খসে খসে পড়ে যায়, ওখানে কি মানে ওটা কি গাছের, সজীব গাছের অংশ থাকে? তখন আর থাকে না। ওই জন্যই ওটা মানে শুকনা হয়ে ঝরে পড়ে যায়। তো বড় বড় গাছের দেখবি এরকম অনেক কাঠ থাকে, যেগুলো কি হয়ে যায়, যেগুলোতে আর জীবন থাকে না। ঠিক আছে, তো উদ্ভিদ দেহের মধ্যে কিছু কিছু কোষ থাকে যেখানে জীবন থাকে না, কিছু কিছু কোষ থাকে যেগুলো জীবন্ত। তো হরমোন কোথা থেকে তৈরি হবে? স্বাভাবিক বুদ্ধির থেকেই বলতে পারবি, জীবন্ত কোষ থেকেই তৈরি হবে, তাই না? ওটাই বলেছে এখানে। বর্ধনশীল অংশের যেসব সজীব কোষ থেকে উদ্ভিদ হরমোন উৎপন্ন হয় তাদেরকে উৎস বলা হয়। ঠিক আছে, তারপর কি বলেছে? যে ভাজক কলা থেকে কাণ্ডমূলের অগ্রভাগে উপস্থিত ভাজক কলা থেকে উদ্ভিদ হরমোন আর কি বেশি বেশি করে ক্ষরণ হয়। বোঝা গেল? একটু আগেই পড়লাম আমরা ওই অক্সিনের সময়, তাই না? কোথার থেকে ক্ষরণ হচ্ছিল? ওটা টিপ অংশে যেগুলো
ভাজক কলা ছিল সেখান থেকে ক্ষরণ হচ্ছিল, ওটাই আবার বলেছে। এছাড়াও বীজপত্র, মুকুলিত কচি পাতা, ঠিক আছে, ভ্রূণের ভ্রূণমূল, ভ্রূণমুকুল প্রভৃতিও অন্যান্য হরমোনের উৎসস্থল। তারপর কি বলেছে, পরিবহনের ধরন। বোঝা গেল কিছু কিছু হরমোন আছে গাছের, ঠিক আছে, যেগুলো উৎপত্তি স্থানেই কাজ করে, মানে যেখানে তৈরি হচ্ছে সেখানেই কাজ করে। বাট আরও কিছু কিছু যেগুলো হরমোন আছে সেগুলো কি করে, জেনারেল হরমোনের মতো অন্য জায়গায় গিয়ে কাজ করে। তো অন্য জায়গায় কি পদ্ধতিতে যায়, ব্যাপন পদ্ধতিতে, তাই না? ওটা আমরা আগেই পড়েছি, নতুন কিছুই নেই। উৎস হয়ে গেল, পরিবহন হয়ে গেল, কাজগুলো তো একটু আগেই দেখলাম আমরা কি কি, তাই না? অগ্রপার্শ্বীয় বৃদ্ধি, মানে একটা ওই যে মুকুলোদ্গম যেটা ছিল সেটার কথা বলেছে আর কি, অগ্রপার্শ্বীয় বৃদ্ধি। তারপরে বেদ বৃদ্ধি হবে, তাই না, যেটা ক্যাম্বিয়াম কলা ঘটাচ্ছিল, পরিধিটা বাড়াচ্ছিল। তারপর কি, ফুল ফোটা, বীজের অঙ্কুরোদ্গম, মুকুলোদ্গম, সংবেদনশীলতা, এইসবই তো সংবেদনশীলতা, তাই না, মানে সাড়া প্রদান করা, ওটাই আবার বলেছে সংবেদনশীলতা বা উদ্দীপনায় সাড়া প্রদান। তারপর কি, জরারোধ মানে কি, ওই যে গাছের কোষগুলো যে মরে যায় সেটাকে বলে জরাপ্রাপ্তি ঘটা, ঠিক আছে। তো সেটাকে কিছু কিছু হরমোন থাকে যে সেটাকে আটকায়, গাছের কোষগুলোকে সজীব রাখার চেষ্টা করে, ওটাকেই বলেছে জরারোধ করা। ইত্যাদিতেও হরমোন সহায়তা করে। আর পরিণতি কি হয়, কাজের শেষে হরমোনগুলো বিনষ্ট হয়, তাই না? তাহলে বৈশিষ্ট্যটা কি কি, ওই যে ওখানে আমরা বলেছিলাম 5টা পয়েন্ট সংজ্ঞায়, ওই সংজ্ঞার দেখ 5টা পয়েন্টের কথাই মূলত বলেছে। কি বলেছে, আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয় হরমোনের সংজ্ঞায়, দেখ উৎসের কথা বলেছে। তারপর কি বলেছিলাম, ওখান থেকে পরিবাহিত হয়ে আরেকটা জায়গায় যায়, উদ্ভিদের ক্ষেত্রে সেটা ব্যাপন পদ্ধতিতে পরিবাহিত হয়, 2 নম্বর পয়েন্ট দেখ সেটাই বলেছে। 3 নম্বর কি বলেছিলাম, যে লক্ষ্যে গিয়ে নির্দিষ্ট কাজ করে, তাই না? তো এখানেও তাই বলেছে যে এইসব কাজ করে। তারপর 4 নাম্বার কি, কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে 3 আর 4টাকে এক করে দিয়েছে, মানে ওখানে বলেছিলাম যে একটা জায়গায় পৌঁছে কাজ করে, এখানে একেবারে বলে দিয়েছে পৌঁছে কাজ করে, ঠিক আছে। তো আর লাস্টের যেই পয়েন্টটা ছিল ওখানে 5 নাম্বার, এখানে 4 নাম্বার, সেটা কি, পরিণতি কি হয়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় হরমোনটা কাজের পরে, তাই না? তো কিভাবে ধ্বংস হয় ওটা একটু এখানে বেশি করে বলেছে। অক্সিন হরমোনটি আলোর প্রভাবে অথবা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। এই যে অক্সিডেজ কথাটা যেখানেই দেখবি তুই, ঠিক আছে, অক্সিডেজ কথাটা কি, এটা হচ্ছে একটা উৎসেচক যেটা কি ধ্বংস করে দেবে, সামনে যে জিনিসটা লেগে থাকবে তাকে অক্সিডাইজ করে দেবে। মানে অক্সিডাইজ মানে কি, অক্সিজেন যুক্ত করে দেবে, মানে পুড়িয়ে দেবে বা ধ্বংস করে দেবে, ঠিক আছে। অক্সিডেজ কি করবে, অক্সিডাইজ করবে। অক্সিডাইজ মানে কি করা, অক্সিডাইজ মানে অক্সিজেন যোগ করা, তাই না? তো অক্সিজেন যোগ করলে কি হয় জানিস তো, অক্সিজেন পুড়তে সাহায্য করে। ওই জিনিসটাকে পুড়িয়ে দেবে বা কি করে দেবে, ধ্বংস করে দেবে। মানে পোড়াবে না অ্যাকচুয়ালি, অক্সিজেন যুক্ত করা মানে সবসময় তো পোড়ানো না, ঠিক আছে, মানে ধ্বংস করবে, এটুকু মনে রাখ, বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ, কাকে তাহলে অক্সিডেজ করছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে, তাই না? মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে কি করছে, ধ্বংস করছে, বোঝা গেল? কাকে ধ্বংস করছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে। আর এখানে কি বলেছে, অক্সিন হরমোনটি আলোর প্রভাবে অথবা এই উৎসেচকের প্রভাবে বিনষ্ট হয়। তাহলে অক্সিন হরমোনটাই কি হচ্ছে, বিনষ্ট হচ্ছে। আবার এখান থেকে কি দেখতে পাচ্ছি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড জিনিসটাকেই কি করছে, বিনষ্ট করছে। তাহলে অক্সিন আর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড জিনিস দুটো কি আলাদা না, একই জিনিস। তাহলে অক্সিনেরই আরেকটা নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ওই জন্য ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ যে আছে তার ক্রিয়াটা নষ্ট হবে। অথবা আর কিভাবে নষ্ট হতে পারে, আলোর প্রভাবেও নষ্ট হতে পারে। বেশি আলো দিয়ে দিলেও কি হবে, এই হরমোনটা নষ্ট হয়ে যাবে, বোঝা গেল? এবার কি, জিববেরেলিনের নাম তাহলে কি হচ্ছে, এখান থেকে বল বুদ্ধি করে। জিববেরেলিক অ্যাসিড অক্সিডেজের ক্রিয়ায় বিনষ্ট হয়। তাহলে জিববেরেলিক অ্যাসিড অক্সিডেজের ক্রিয়ায় কে বিনষ্ট হচ্ছে, নিশ্চয়ই জিববেরেলিক অ্যাসিড, ওই জন্যই লিখেছে জিববেরেলিক অ্যাসিড অক্সিডেজ, তাই না? আবার এখান থেকে দেখতে পাচ্ছি জিববেরেলিন হরমোনটাও এই উৎসেচকের জন্য বিনষ্ট হচ্ছে। তাহলে জিববেরেলিন হরমোন আর জিববেরেলিক অ্যাসিড আলাদা জিনিস নয়, একই জিনিস, এরই একটা নাম এটা। তাহলে জিববেরেলিন বা জিববেরেলিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় কি হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। সাইটোকাইনিন কি হচ্ছে, দেখ এখানে নাম, ওখানে যেমন নাম দুটো আলাদা আলাদা ছিল, এখানে নাম দুটো আলাদা না, এখানে নাম দুটো একই, মানে দুই ক্ষেত্রেই সাইটোকাইনিন লিখেছে। সাইটোকাইনিন কার প্রভাবে নষ্ট হচ্ছে, সাইটোকাইনিন অক্সিডেজের ক্রিয়ায়
নষ্ট হচ্ছে, তাই না? তাহলে সহজ। অক্সিন কি? অক্সিনের নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেন কার ক্রিয়ায় নষ্ট হচ্ছে? কোন উৎসেচকের? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। জিব্বেরেলিনের আরেকটা নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড, তাই না? তো জিব্বেরেলিক অ্যাসিড কার জন্য নষ্ট হচ্ছে? জিব্বেরেলিক অ্যাসিড অক্সিডেজ। আর সাইটোকাইনিন অক্সিডেজের ক্রিয়ায় বিনষ্ট হচ্ছে। আমরা এই মূলত এই তিনটা হরমোন সম্পর্কেই আমরা পড়বো, ঠিক আছে? ওই জন্য তিনটার কথাই বলেছে, আর কিছু বলেনি। তো এখানে এটাই খালি আলাদা করে মনে রাখার, অক্সিজেনের যেটা ছিল, অক্সিজেন বলি কেন, অক্সিজেনের যেটা ছিল সেটা হচ্ছে কি এই আলোর প্রভাবে ওটা কি হচ্ছে? বিনষ্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি কি পড়লাম? হরমোনের সংজ্ঞা পড়লাম, উদ্ভিদ হরমোনের সংজ্ঞা পড়লাম, কি কি কাজে লাগে পড়লাম, বৈশিষ্ট্যগুলো পড়লাম, ঠিক আছে? আর কিছু পড়িনি কিন্তু। তো এই সংজ্ঞা যে ছিল, উদ্ভিদ হরমোনের সংজ্ঞা আর উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, এরা দুটো কি সেমি 5টা পয়েন্ট যে এখানেও ছিল, সংজ্ঞাতেও ছিল, সেই 5টা পয়েন্টই এই বৈশিষ্ট্যতেও ছিল, তাই না? তো বৈশিষ্ট্যর আন্ডারে এই 5টা পয়েন্টই আমরা একটু ডিটেলে পড়লাম, তাই তো? আর এর মধ্যেই একটা জিনিস কি ছিল, কাজটাকে আবার একটু আগে, মানে কি কি কাজে ব্যবহার হয় সেটাকে আবার আমরা একটু ডিটেইলে পড়েছি। মানে একই জিনিস বারবার করে পড়েছি, নতুন কিছু পড়িনি, একই জিনিস 3বার পড়লাম। এবার কি বলেছে? হরমোনের প্রকারভেদ, ঠিক আছে? টাইপস অফ প্ল্যান্ট হরমোনস। দেখ, রাসায়নিক গঠন, উৎপত্তি আর কাজ অনুযায়ী। কি অনুযায়ী? 3টা জিনিস। রাসায়নিক গঠন মানে কি দিয়ে তৈরি হচ্ছে, কোন কোন অনুপরমাণু দিয়ে। তারপর কি, কোথায় উৎপত্তি হচ্ছে, আর কাজটা কেমন, কি কাজ করছে, এইসবের উপর নির্ভর করে হরমোন বিভিন্ন প্রকারের হতে পারে। এইসবের ভিত্তিতে আমরা হরমোনকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ভাগ করি। তার মধ্যে তিনটি প্রধান প্রকার হলো কি? একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে জিব্বেরেলিন, আর একটা হচ্ছে সাইটোকাইনিন। অক্সিনের আরেকটা নাম কি বল? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আর জিব্বেরেলিনের জিব্বেরেলিক অ্যাসিড, আর সাইটোকাইনিনের তো সাইটোকাইনিন। আচ্ছা, এগুলি ছাড়াও উদ্ভিদ দেহে আরো কিছু হরমোন আছে, যেমন ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, একটু আগেই বললাম, ওই ডালিয়া আর কি গাছে জানো, মানে শীতকালে যেসব গাছ লাগানো হয় সেখানে ফুল ফুটতে সাহায্য করে, তাই না? এই তিনটাই মেইন আছে, এর বাইরে নেই সিলেবাসে। আর কিছু তোর আছে ওই, আচ্ছা পরে ওটা বলবো, মানে কৃত্রিম হরমোনও হয়, সেগুলো আছে, ঠিক আছে? এগুলো ন্যাচারালি উৎপন্ন হচ্ছে। আর কিছু আছে বিজ্ঞানীরা বানিয়েছে, দেখেছে যে না এই জিনিসগুলো হরমোনের মতো কাজ করছে, ঠিক আছে? ওগুলোকে আমরা কি বলছি? কৃত্রিম হরমোন। ওগুলো আমরা পরে পড়বো, আগে ন্যাচারাল জিনিসগুলো পড়ে নিয়ে তারপরে। এবার অক্সিনের কথা বলেছে। দেখ, অক্সিন নামটির উৎস হচ্ছে কি? সব এগুলো গ্রিক উৎপত্তি, ঠিক আছে? অক্সেইন শব্দ থেকে, AUXEIN, কি বললাম? AUXEIN, অক্সেইন শব্দ থেকেই কি হচ্ছে? অক্সিন শব্দটি এসেছে, ঠিক আছে? এর অর্থ হলো কি? বৃদ্ধি করা। অক্সিন মানেই বৃদ্ধি করা। আর হরমোনটা কিসের থেকে এসেছিল বল? হরমাও শব্দ থেকে, গ্রিক শব্দ না? হরমাও মানে কি ছিল? সাড়া প্রদান, তাই তো? উত্তেজিত করা বা জাগ্রত করা। যেটা নেই তা সেটা লিখে নিবি। আচ্ছা, আর কি, কোথায় গেলাম? আমাদের কোথায় গেছিলাম জানো? হরমোনের প্রকারভেদ। অক্সিন, হ্যাঁ, অক্সিন তাহলে হয়ে গেল। অক্সিন জিনিসটা কি? এটা অর্থ হচ্ছে বৃদ্ধি করা, তাই না? এটাই কি প্রথম আবিষ্কৃত, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন। তাহলে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি কি যদি বলা হয় তোকে, তুই কি বলবি? অক্সিন। এবার অক্সিনের সংজ্ঞা বলেছে, পারবি না সংজ্ঞা দিতে? বল। ওই যে 5টা পয়েন্ট বলেছিলাম, আবার ওই 5টা পয়েন্টই বলতে হবে তোকে। এবার 5টা পয়েন্ট অক্সিজেনের জন্য স্পেসিফিকভাবে বলতে হবে। উৎসের জায়গায় কি বলবি? অক্সিজেনের যেটা উৎস সেটা বলবি। কর্মস্থলের জায়গায় কি বলবি? অক্সিজেন যেখানে যেখানে বৃদ্ধি ঘটাচ্ছে সেটা বলবি, তাই না? তাহলেই হয়ে গেল অক্সিজেনের সংজ্ঞা। দেখ কি বলেছে, কোথা থেকে উৎপত্তি হয়? এটা অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে। তাহলে উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে উৎপন্ন ইন্ডোল গ্রুপযুক্ত, ঠিক আছে? এই কথাটা আলাদা যোগ করতে হবে এখানে। ইন্ডোল গ্রুপযুক্ত মানে এটা কি? একটা রাসায়নিক
পদার্থের একটা গ্রুপ, ঠিক আছে, যার নাম কি ইন্ডোল গ্রুপ। তো এই হরমোনটা সেই ইন্ডোল গ্রুপের আন্ডারে পড়ে। সেই জন্য কি বলা হয়েছে যে অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে উৎপন্ন ইন্ডোল গ্রুপযুক্ত কিছু নাইট্রোজেন ঘটিত, ঠিক আছে, জৈব অ্যাসিড, বোঝা গেল, নাইট্রোজেন ঘটিত জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে ও কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, এটা লিখতেও পারিস, এখানে লিখে নি। তাকেই কি বলা হচ্ছে, অক্সিন বলা হচ্ছে, তাই না? তাহলে অক্সিন কি করছে? হ্যাঁ, আমাদের তো অন্যরকম আছে, আমাদের একটু ছোট আছে। হ্যাঁ ওটা নাই যেটা বললো ইন্ডো। ঠিক আছে, কি বললাম তাহলে আমি, যেটা নাই সেটা কি করবি, লিখে নিবি। তাহলে কি কি করবি, যে কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা লিখবি, অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হচ্ছে, আর কি করছে, বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, তাই না? আর কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, এটাও লিখতেও পারিস। তারপরে ব্যাপন প্রক্রিয়ায়, না ব্যাপন প্রক্রিয়া এখানে লেখার দরকার নেই, এটা ওখানেই কাজ করে, ঠিক আছে। আর কি হচ্ছে এখানে, কোষ থেকে উৎপন্ন হয়ে কে, মানে এটার গ্রুপটা বলেছে, এটা কি ধরনের পদার্থ সেটা বলেছে। এটা প্রত্যেকটা হরমোনেরই যখন আলাদা আলাদা ডেফিনেশন হবে, এদের গ্রুপটাকে উল্লেখ করতে হবে, যে এটা যেমন ইন্ডোল গ্রুপযুক্ত, বলে দিলি ইন্ডোল গ্রুপের আন্ডারে পড়ে। জিব্বেরেলিন মানে যেটার আন্ডারে পড়ে, যেই গ্রুপযুক্ত সেটা ওখানে লিখতে হবে, সাইটোকাইনিনের জায়গায় সেটা লিখতে হবে, বোঝা গেল। আর ইন্ডোল গ্রুপ মানে কি, এটা নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থ হবে, ঠিক আছে। দেখ, এর উৎস সম্পর্কে বলেছে, আগেও পড়েছি আমরা এর উৎস, তাই না? সংজ্ঞাতেও পড়েছি, আগেও পড়েছি, এখন আবার পড়বো একটু ডিটেইলে। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, যেমন অগ্রস্থ ভাজক কলা, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে কি এটি থাকে। তারপর আর কোথায় থাকে, ভ্রূণ মুকুলাবরণী, ঠিক আছে, এবং কচি পাতাতেও অক্সিন পাওয়া যায়। তাহলে ওই আগের সঙ্গে কোন দুটো পয়েন্ট যোগ হলো, এই দুটা, একটা হচ্ছে কি ভ্রূণ মুকুলাবরণী, আর 3 নাম্বারটা কি কচি পাতা, তাই না? বোঝা গেল। ভ্রূণ মুকুলাবরণী মানে জানিস তো, মানে যে বীজ থাকে, বীজের ভেতরে ভ্রূণ মূল আর ভ্রূণ মুকুল বলে জিনিস থাকে দুটা। ভ্রূণ মূল থেকে কি তৈরি হয়, বিটপ, বা ওই মানে মাটির ওপরে যেই অংশটা দেখতে পাস সেই অংশটা তৈরি হয়, তাকে কি বলা হচ্ছে, ভ্রূণ মুকুল। আর ভ্রূণ মূল মানে কি, যেটা মাটির নিচে থাকে, সেই জিনিসটা যেই ছোট্ট জিনিস থেকে তৈরি হয় বীজের ভেতরে, তাকে বলা হয় ভ্রূণ মুকুল। এদের যে আবরণী থাকে সব বীজের ভেতরে, কিন্তু তাদেরকে কি বলা হচ্ছে, একটাকে বলবো ভ্রূণ মুকুলাবরণী, একটাকে বলবো কি ভ্রূণ মূলাবরণী, তাই না? ভ্রূণ মূলের আবরণী ভ্রূণ মূলাবরণী, আর ভ্রূণ মুকুলের আবরণী মানে ভ্রূণ মুকুলাবরণী। তো এখানে 3টা জিনিস কি কি, একটা তো আমরা আগেই পড়েছি, যে অগ্রস্থ ভাজক কলার কোষ, আরেকটা কি পড়লাম এখানে, ভ্রূণ মুকুলাবরণী, আর 3 নাম্বার কি বললাম, কচি পাতাতে অক্সিন পাওয়া যায়। আরেকটা জিনিস কি বলেছে, আলোক উৎসের বিপরীত দিকে অক্সিন সংশ্লেষিত হয়। মানে এটা ধর তোর গাছের একদম টিপ, এটা হচ্ছে গাছের কি একদম টিপ, মানে গাছের মাথাটা এটা, ঠিক আছে, এদিক থেকে পাতা আছে, এদিক থেকে ডাল আছে ধর, তো এটা হচ্ছে কি মাথাটা। এদিকে যদি তোর সূর্য থাকে, সূর্যটা যদি এদিকে থাকে, আলোটা এদিকে যদি থাকে, আলো এদিকে পাবে, তাই না? এই যে এখানে আর কি, এদিকে সূর্য থাকলে এদিকে আলো পাবে, তাই না? তাহলে এইদিকে অক্সিন তৈরি হবে না। অক্সিন কি, আলো অক্সিজেনকে কি করে দেয়, ধ্বংস করে দেখতে হবে বললাম। তাহলে অক্সিজেন কোথায় বেশি জমবে, এখানেও থাকবে সামান্য, কিন্তু বেশি কোথায় থাকবে, উল্টো দিকে বেশি থাকবে, তাই না? উল্টো দিকে বেশি থাকবে, বোঝা গেল। ওটাই বলেছে যে আলোর বিপরীত দিকে অক্সিন কি হয়, অক্সিন বেশি থাকে, বেশি পরিমাণে থাকে। উল্টো দিকেও কিন্তু মানে যেদিকে আলো আছে সেদিকেও থাকে, কিন্তু কম থাকে, যেদিকে আলো নেই সেদিকে বেশি থাকে। অক্সিন কি করে দেখ, এখান থেকে একটা জিনিস আমি তোদেরকে বলে দিচ্ছি কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা পরে বলছি ওটা, স্যার উল্টো দিকে কেন থাকে, কারণ হ্যাঁ কিটা, ওই যে অক্সিজেনটা, অক্সিনের ধর্ম ওটা, ঠিক আছে। অক্সিন জিনিসটা এরকম যে ওটার ভিতরে রাসায়নিক পদার্থগুলো এরকম আছে যে আলোর সঙ্গে ওদের যে রিয়াকশন হয়, সেই রিয়াকশন করে কি হয়, সেটা অপোজিট দিকে চলে যায়, বোঝা গেল। এরপর কি বলেছে, কই গেল, আলোর বিপরীতে সংশ্লেষিত হয়, আমরা দেখলাম এটা, তাই না? এইবার দেখ কি বলেছে, যে রাসায়নিক উপাদান কি কি থাকে, মানে সব জৈব পদার্থের মধ্যেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা কি কমন, ঠিক আছে? এখন থেকে যত তুই জৈব পদার্থ পড়বি জীবনে, সারা জীবনে, সব কিছুর মধ্যেই মনে রাখবি কি কি আছে তোর,
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবসময় থাকে। এটার মধ্যে এক্সট্রা কি মনে রাখতে হচ্ছে তোর? নাইট্রোজেন। ঠিক আছে, কারণ সংজ্ঞাতেই পড়েছিলাম নাইট্রোজেন ঘটিত জৈব অ্যাসিড এটা, তাই না? ইন্ডল গ্রুপযুক্ত। অক্সিনের এবার কি বলেছে? বিভিন্ন প্রকার আছে, তাই না? তাদের মধ্যে প্রধান অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। আমরা বললাম না ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটু আগে, তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের মধ্যেও বিভিন্ন প্রকারের ওগুলো হতে পারে, তার মধ্যে যেটা মেইন সেটা হচ্ছে কি ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, বা IAA, I ফর ইন্ডোল, AA ফর অ্যাসিটিক অ্যাসিড। এবার কি অক্সিনের ভূমিকা বলেছে, তাই না? অক্সিনের ভূমিকা কি বলেছে? অক্সিনের ভূমিকায় অগ্রস্থ প্রকটতা ঘটায়, বোঝা গেল। তারপর কি বলেছে? কোষ বিভাজন ঘটায়। আরেকটা কি বলেছে? কোষের আয়তন বৃদ্ধি ঘটায়, মূল সৃষ্টি করে ও মূলের বৃদ্ধি করে, ফলের বৃদ্ধি করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এই কাজগুলো কিন্তু এই চ্যাপ্টার মানে এই যে আজকের যে পড়াচ্ছি এই পড়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? 3টা হরমোন আর 3টা হরমোনের কাজ। কোন হরমোন কি কাজ করে তোকে কাজ বলে দেবে, এই কাজটা কোন হরমোন করে তোকে বলতে হবে না এই হরমোন করে। তোকে কিন্তু সোজাটা বলবে না ওটার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, বড় প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও নেই। কিন্তু ছোট প্রশ্ন এটা আসার সম্ভাবনা খুবই বেশি যে এই কাজটা কোন হরমোন করে। ঠিক আছে, অগ্রস্থ প্রকটতা কোন হরমোনের প্রভাবে হয়, বোঝা গেল। তারপর বলবে বীজের মুকুলোদ্গম, ঠিক আছে, বা বীজের সুপ্ত অবস্থার ভাঙন কোন হরমোনের প্রভাবে হয়। ঠিক আছে, আঙ্গুর ফল বড়, আঙ্গুলের সংখ্যায় হচ্ছে বেশি হয় কোন হরমোনের প্রভাবে, এরকম করে সব প্রশ্ন দেবে। ওই জন্য আমাদের কাজগুলো কি করতে হবে? একদম ভালো করে মুখস্থ করতে হবে। দেখ, অগ্রস্থ প্রকটতা জিনিসটা কি? অগ্রস্থ প্রকটতা জিনিসটা কি মানে ওই যে অক্সিন হরমোনের প্রভাবে কি হয়? গাছটা লম্বায় বৃদ্ধি হয় সমানে, তাই না? সাইডে ওই কাক্ষিক মুকুলের বৃদ্ধি যেটা মানে ঝোপ টাইপের যে হয়ে যাওয়া, সেটা হতে দেয় না। অক্সিন হরমোন কি করে? ও সরাসরি একদম লম্বায় বৃদ্ধি করে, সেটাকেই আমরা অগ্রস্থ প্রকটতা বলি। দেখ, অক্সিন হরমোনটির প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদটি লম্বা হয়। অক্সিন পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি কি করে? ব্যাহত করে, বোঝা গেল। ওই জন্যই গাছটা ঝাঁকড়া হয় না যতক্ষণ অক্সিন থাকে। ওই জন্যই গাছের মাথাটা যখন কেটে দিস, গাছের মাথায় কি থাকে? এখনই বললাম অক্সিন কোথায় থাকে? গাছের মাথায় থাকে। ওই জন্য মাথাটা যখন কেটে দিস, অক্সিন এদেরকে আটকাচ্ছিল, মানে ঝাপড়া হওয়াটাকে আটকাচ্ছিল, তাই না? তাহলে ওটা কেটে দিয়ে অক্সিনকে আমি সরিয়ে দিলাম, তাহলে ঝোপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওই জন্য গাছটা তখন কি হয়? ঝোপ হয়ে যায়, তাই তো। এই ঘটনাকে কি বলা হয়? অগ্রস্থ প্রকটতা বা অগ্রমুকুলের প্রাধান্য। মানে শুধু লম্বা করাটাকে বললে হবে না, কিন্তু এখানে বলতে হবে কি? অগ্রস্থ প্রকটতার সংজ্ঞায় তোকে বলতে হবে যে উদ্ভিদ এক লম্বা হয়, এই কথাটা বলতেই হবে। প্লাস এই কথাটাও অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে কি এই পার্শ্বীয় মুকুলের বা কাক্ষিক মুকুলের যে বৃদ্ধি সেটাকে ব্যাহত করে, তাই না? এই দুটা পয়েন্টই মাস্ট বলতেই হবে, যে একজনকে আটকে আরেকজনকে সাপোর্ট করছে। হ্যাঁ, এবার কি বলেছে? ওই উদাহরণটাই দিয়েছে, অগ্রমুকুল কেটে ফেলা হলে ওই শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি পায়, মানে কাক্ষিক মুকুল দ্রুত বৃদ্ধি পায়, ফলে উদ্ভিদটি ঝোপের মতো দেখায়। অগ্রস্থ প্রকটতা আমাদের হয়ে গেল। এবার কি বলেছে? কোষ বিভাজন, তাই না? তো কোষ বিভাজন তো হবেই। কোষ বিভাজন মানে বৃদ্ধি করবে কিভাবে? হয় কোষগুলোকে বড় করবে আকার আয়তনে, অথবা কি করবে? কোষের সংখ্যায় বাড়াবে, তাই না? এইভাবেই গাছ বৃদ্ধি পাবে। গাছ প্রাণী যা খুশি তাই বল না কেন, বৃদ্ধি পাওয়ার এই দুটাই উপায়, হয় কোষকে বড় করবে অথবা কোষের সংখ্যা বাড়াবে, তাই না? হয় কোয়ালিটি না হয় কোয়ান্টিটি। তারপর কি ওই জন্যই একটা কি বলেছে? কোষ বিভাজন বলেছে, আরেকটা কি বলেছে? কোষের আয়তন বৃদ্ধি, বোঝা গেল। কোষ বিভাজন কি বলেছে? দেখ, এর আন্ডারে অক্সিন ডিএনএর পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। ডিএনএ তো জানিস কোষের ভিতরে থাকে, এটুকু জানিস তো, আপাতত এটুকু জানলেই হবে। তারপর কি উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষগুলোর বিভাজনকে কি করে? ত্বরান্বিত করে। ওই জন্যই যেসব বর্ধনশীল অঞ্চলে থাকে অক্সিন থাকে, সেগুলো কি বর্ধিত হয়, ওই জন্যই বললাম বর্ধনশীল। তারপর কি বলেছে? এর ফলে মূলত নিউক্লিয়াসের বিভাজন ঘটে। নিউক্লিয়াস কি জানিস? জীবন বিজ্ঞানে নিউক্লিয়াস মানে কোষের ভেতরে একটা, মানে কোষের ভেতরে একটা অঙ্গ মানে কোষাঙ্গাণু বলে এগুলোকে। তো কোষের ভেতরে যেই অঙ্গাণু থাকে তার মধ্যে একটা, মানে কি বলবো, একটা প্রধান অঙ্গাণুর নাম হচ্ছে নিউক্লিয়াস, বোঝা গেল।
তো কোষ বিভাজিত হলে এই নিউক্লিয়াসটাকেও বিভাজিত হতে হবে, আর কোষের বাকি যে কোষের বডিটা আছে সেটাকেও বিভাজিত হতে হবে, তাই না? এটাকে তুই মাথার মতো ভাবতে পারিস নিউক্লিয়াসকে একদম, বুঝে গেল? হ্যাঁ, তাহলে কি করছে অক্সিন? ডিএনএর পরিমাণ বৃদ্ধি করছে, আর কার বৃদ্ধিকে ত্বরান্বিত করছে? নিউক্লিয়াসের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, ঠিক আছে? অক্সিনের প্রভাবে কি হয়? ক্যাম্বিয়াম কলা কোষগুলো জাইলেম ও ফ্লোয়েম কলায় বিভেদিত হয়। এটা তোর মুখস্থ করতে হবে ভালো করে। কি হয়? অক্সিন কিছু মানে আমরা কি পড়েছিলাম যে উদ্ভিদের টিপগুলো যদি আমরা বাদ দেই, গোটা বডিতে কি থাকে? চওড়া করার জন্য একটা কলা থাকে, তাদের সেই কলাগুলো হচ্ছে আমাদের কি ক্যাম্বিয়াম কলা, তাই না? আরও কাজ করে, কিন্তু চওড়াও কে করে? ক্যাম্বিয়াম, আমরা একটু আগে পড়েছিলাম। তো সেই ক্যাম্বিয়ামগুলো থেকে কি তৈরি হয়? জাইলেম আর ফ্লোয়েম বলে একটা বিশেষ ধরনের কলা তৈরি হয়, যেসব কলাতন্ত্র কি করে? ইয়ে করে, ওই জল সাপ্লাই দেয় গাছকে, কখনো জল নিচ থেকে উপরে নিয়ে যায়, কখনো তোর খাওয়ার পাতায় যে খাবার তৈরি হচ্ছে সেটাকে উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। এগুলো কারা করে? জাইলেম আর ফ্লোয়েম করে, তাই না? তো এই জাইলেম আর ফ্লোয়েম কোথা থেকে তৈরি হয়? ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। এবার ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম তৈরি হওয়া কে ইয়ে করে? সাহায্য করে অক্সিন হরমোন, তাই না? এই কথাটাও কি ইম্পর্টেন্ট। এবার কি? কোষের আয়তন বৃদ্ধি। অক্সিন কি করে? কোষ প্রাচীরকে নমনীয় করে তোলে, ফলে কোষের আয়তন বৃদ্ধিতে সহায়তা হয়, ঠিক আছে? অক্সিজেনের আয়তন বৃদ্ধির জন্য অতিরিক্ত কোষ প্রাচীরের উপাদান সংশ্লেষেও এটি সাহায্য করে। একে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটাতে কি করে? অক্সিন সাহায্য করে, ঠিক আছে? মানে কোষ পড়েছিস তোরা? উদ্ভিদ কোষ কেমন হয়? এরকম একটা জিনিস হয়, তাই না? এরকম একটা বক্সের মতো হয়। মানে বক্সটা কি? এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা শক্ত একটা আবরণ, তাই না? আর এর ভেতরে ওই সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, তাই না? বড় বড় ফাঁকা জায়গা থাকে, ভ্যাকুওল বলা হয়, তাই না? তারপর কি থাকে? গাছ, মানে সবুজ অংশে ক্লোরোফিল থাকে, তাই না? এইসব জিনিস এর মধ্যে থাকে। তো এবার এটাকে যদি বৃদ্ধি পেতে হয়, এই জিনিসটা যদি তো শক্ত থাকে বাইরের জিনিসটা, তাহলে কি এটা বৃদ্ধি পেতে পারবে? পারবে না তো। এটা তো বাইরে তোর ইট দিয়ে ঘিরে দিয়েছিস ধর একটা জিনিসকে, তাহলে ভেতরের জিনিসটা কি বড় হতে পারবে? পারবে না তো। তোকে ইটের এগুলো ভাঙতে হবে, হয় তোকে ভাঙতে হবে, শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, অথবা কি করতে পারিস যে শক্ত জিনিসটাকে তুই নরম করে দিতে পারিস, যেন ভেতর থেকে চাপ খেলে এ আরেকটু নরম হয়ে গেলে কি হবে? এও বড় হয়ে যেতে পারবে, তাই না? তাহলে অক্সিন কি করছে? অক্সিন এই কোষ প্রাচীরকে, শক্ত জিনিসটাকে নমনীয় করে তুলছে, নরম করে দিচ্ছে। ওই জন্য কি করছে? সহজেই কোষ বৃদ্ধি পেতে পারছে, ওকে কেউ আটকানোর থাকছে না। ওটাই বলেছে কোষের আয়তন বৃদ্ধিতে, কি বলেছে? কোষ প্রাচীরকে নমনীয় করে তোলে এবং কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, তাই না? এবার কি? এর জন্য অতিরিক্ত কোষ প্রাচীর, এই যে এটা যখন তোর নমনীয় হয়ে গেল, ঠিক আছে, নরম হয়ে গেল, এবার এটা ফুলে গিয়ে বড় হয়ে গেল, তাই না? এটার থেকে ধর এরকম এত বড় হয়ে গেল, তো এবার তো তোর জিনিসটা কোষ প্রাচীর যে এই জিনিসটাও তো বেড়ে গেল। আগে এতটুকু জায়গার মধ্যে ছিল, এতটুকু জায়গার যে তোর ক্ষেত্রফল ছিল, আর এতটা জায়গার যে ক্ষেত্রফল, নিশ্চয়ই দুটো সেম না। ক্ষেত্রফলটাও বেড়ে গেছে, মানে তোর বেশি কোষ প্রাচীর যে জিনিসটা ছিল সেটাও বেশি করে তৈরি করতে হচ্ছে। তো এই কোষ প্রাচীর তৈরি করার যে ম্যাটেরিয়ালগুলো আছে, যেসব জিনিস দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়, সেসব সংশ্লেষেও কে সাহায্য করছে? বল, অক্সিন সাহায্য করছে। তাহলে অক্সিন মূলত কোষ প্রাচীরের সঙ্গে রিলেটেড, এটা মনে রাখবে। এক, নরম করে, 2 নাম্বার ওটাকে পরিমাণে বাড়ায়, ঠিক আছে? ওই জন্য ওভারঅল কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। আর কোষ বিভাজনের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে বলেছিলাম? কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটায় আর ডিএনএর বৃদ্ধি ঘটায়, তাই না? আর কি করে? ওই ক্যাম্বিয়ামগুলোকে কি করতে সাহায্য করে? জাইলেম আর ফ্লোয়েমে কনভার্ট করতে সাহায্য করে। এবার কি? মূলের সৃষ্টি ও বৃদ্ধি। অক্সিন উদ্ভিদ মূল সৃষ্টিতেও সাহায্য করে। এছাড়া এই হরমোন এছাড়া এই হরমোন স্বল্প ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটায়, আর উদ্ভিদে উচ্চ ঘনত্বে উপস্থিত অক্সিন মূলের বৃদ্ধি প্রতিরোধ করে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে পর্ব ও গোড়া থেকে অস্থানিক মূল সৃষ্টিতেও সাহায্য করে। দেখ কি বলেছে তাহলে, দুটা জিনিস মূলত বলেছে এখানে, ঠিক আছে? 1 নাম্বার কি বলেছে? যে এই হরমোন কি করে? স্বল্প ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটায়। মানে এটা
তোর ধর মূল, গাছের মূল, ঠিক আছে, বোঝা গেল এটা গাছের মূল। এখানে কি এদিকে অনেকগুলো অক্সিজেন আছে, এখানে অল্প অক্সিজেন আছে, তাই না? কি হলো তোদের? নিজেদেরকে কন্ট্রোল করতে শেখ, ঠিক আছে? যেখানে তাহলে কি আছে, কম কম অক্সিজেন আছে, সেখানে কি হচ্ছে, সেখানে লেন্থটা বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই না? আর এখানে কি, যেখানে বেশি অক্সিজেন আছে মূলের ক্ষেত্রে, সেখানে কি হচ্ছে, কম বৃদ্ধি পাচ্ছে। তাহলে গাছটা কি এদিকে এরকম করে বেঁকে যাবে, তাই না? এই সোজা একটা জিনিস ছিল, এই জিনিসটা তোর এরকম ধর ছিল, এটা একটা স্কেল। এবার এই জিনিসটা তোর কি, এই লেন্থটা এতটা বেড়ে গেল, তাই না? এই লেন্থটা এতটা বেড়ে গেল, এতটুক থেকে বেড়ে এতটা হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এটা এরকমই থাকলো, তাহলে এটা কি হবে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা এরকম করে বেঁকে যাবে, এরকম করে বেঁকে যাবে। বুঝলাম না কি। ধর এটা একটা স্কেল ছিল, ঠিক আছে, নিচের জিনিসটা তোর এতটুকুই আছে, উপরের জিনিসটা কি বেড়ে যাচ্ছে, তো তোর এই জিনিসটা এটার সঙ্গে তো কানেক্টেডই থাকতে হবে, তাই না? কানেক্টেডই থাকতে হবে। আবার এটাও কি, এটা সোজা করেছিল, এরকম ব্যাকা করেছিল না, তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা কি করবে, এই ছবিটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, দেখ। তাহলে এটার সঙ্গে এটা চার কোণাও থাকছে, আর কি হচ্ছে, এখানে এতটুকু জায়গা আর এখানে এতটা জায়গা, মানে লেন্থটা বেড়ে গেল, তাই না? মানে যেদিকে তোর লেন্থটা বেশি তার অপোজিট দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, তাই না? এদিকে কি হচ্ছিল, অক্সিজেন কম জমছিল, এদিকে অক্সিজেন বেশি জমছিল। তো যেদিকে অক্সিজেন, মূলের ক্ষেত্রে বলছি, মূলের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন কম সেদিকে কি বেশি বৃদ্ধি পাবে, ওটাই বলেছে। মূলের ক্ষেত্রে কম অক্সিজেন হলে বেশি বৃদ্ধি পায়, কাণ্ডের ক্ষেত্রে কিন্তু, আচ্ছা ওটা পরে দেখছি। মূলের ক্ষেত্রে কম অক্সিজেনে কি হচ্ছে, বেশি বৃদ্ধি পাচ্ছে। তো বেশি বৃদ্ধি পেলে কি হয়, যেদিকে বৃদ্ধি পাচ্ছে বেশি তার অপোজিট দিকে কি বেঁকে যাচ্ছে, তাই না? মানে এরকম হয়ে যাবে অ্যাডজাস্ট করার জন্য। যেদিকে তাহলে কি হচ্ছে, অক্সিজেন অক্সিজেন যেদিকে কম থাকছে তার অপোজিট দিকে বেঁকে যাচ্ছে, ওটাই বলেছে। মানে যেদিকে বৃদ্ধি পায় তার অপোজিট দিকে বেঁকে, এটা হচ্ছে তোর ফিজিক্সের কনসেপ্ট, বোঝা গেল? যেটা এখন বললাম আমি ওদিকে। আমাদের তো এখানে এইটুকু আছে, এক লাইন। লিখে নে, না হলে মনে রাখবি, ঠিক ওই আছে? ছবিটা পাঠায় দিও। কোন ছবি? যেটা তুলছো। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখ কি বলেছে, কোথায় গেল রে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। তাহলে বোঝা গেল, তাহলে কি উচ্চ ঘনত্বে অক্সিজেনের মূল বৃদ্ধি রোধ করে, কিন্তু স্বল্প ঘনত্বে অক্সিজেনের মূলের বৃদ্ধি বেশি ঘটায়। তাহলে যেখানে অক্সিজেন কম থাকবে, সে মূলের ক্ষেত্রে বলছি, মূলের ক্ষেত্রে অক্সিজেন কম মানে কি বৃদ্ধি বেশি, মানে তার অপোজিট দিকে বেঁকে যাবে গাছটা, অপোজিট দিকে গাছটা বেঁকে যাবে, যেদিকে বৃদ্ধি বেশি তার অপোজিট দিকে বেঁকে যায়, তাই না? হ্যাঁ, এবার কি বলেছে, ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধিতে পরাগযোগ আর নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। আর ফল কোথা থেকে তৈরি হয়, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই ফুলের যে ডিম্বাশয় থাকে সেটাই কি হয়ে যায়, ফলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? ফুলের ডিম্বাশয় ফলে পরিবর্তিত হয়। তো পরাগযোগ আর নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়, এর ফলেই কি হয়, ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। পদ্ধতিটাতে কে সাহায্য করে, অক্সিজেন। তাহলে ডিম্বাশয় থেকে ফল কনভার্ট হতে কে সাহায্য করে, ডিম্বাশয় থেকে ফল তৈরি হতে সাহায্য করছে অক্সিজেন, তাই না? তারপর কি বলেছে দেখ, এটি ফলের আয়তন বৃদ্ধি করে এবং গাছ থেকে ফলের মোচন বিলম্বিত করে। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফলের মোচনকে, ঠিক আছে, সেটাকে বিলম্বিত করে, মানে ফলটা তাড়াতাড়ি যাতে ঝরে না যায়, ঠিক আছে, তাকে নিয়ন্ত্রিত করে। কে নিয়ন্ত্রিত করে, অক্সিজেন। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা যখন আমরা চলন পড়েছিলাম তখনও পড়েছিলাম, এখন আবার দিয়েছে। উদ্ভিদের ফটোট্রপিক, জিওট্রপিক, এগুলো নিয়ন্ত্রণে অক্সিজেনের বিশেষ ভূমিকা আছে। কেন, কারণ অক্সিজেন কি খুব বেশি মাত্রায় আলোক সংবেদনশীল, ঠিক আছে, মানে আলোর ওপর ডিপেন্ড করে ও খুব এদিক থেকে ওদিকে চলে যায়, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি, যেদিকে। তারপর কি বলেছে, সেই জন্য এই হরমোনটি
উদ্ভিদের বিটপে আলোক উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয় এবং কোষগুলোকে কি করে দ্রুত বিভাজন ঘটায়। দাদা বিটপ কি? বিটপ মানে বললাম না তখন যে মাটির উপরে যা থাকে সেটাই বিটপ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হচ্ছে বিটপে মানে মাটির উপরে কি হচ্ছে অক্সিন কোথায় বেশি বৃদ্ধি পাচ্ছে, অক্সিন কি করছে যেখানে বেশি থাকছে সেখানে বৃদ্ধি বেশি পাচ্ছে, কিন্তু মাটির নিচে মূলের ক্ষেত্রে কি পড়েছিলাম যেখানে অক্সিন কম সেখানে বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই না? হ্যাঁ, তো এখানে কোথায় গেল, হ্যাঁ, যেহেতু অক্সিন বেশি মাত্রায় আলোক সংবেদী সেই জন্য হরমোনটি উদ্ভিদের বিটপে আলোক উৎসের বিপরীত দিকে সঞ্চিত হয় ও সেই কোষগুলোকে কি করে দ্রুত বিভাজিত করে, তাই না? ফলে উদ্ভিদটির কাণ্ড আলোক উৎসের দিকে এবং অভিকর্ষের বিপরীত দিকে বেঁকে যায়। ঠিক আছে, এটা আমি বলছি পাশে ছবি এখানে দিয়েও দিয়েছে অবশ্য। আর কি বলছে, মূল স্বল্প পরিমাণ অক্সিনে বেশি অনুভূতিশীল, তাই না? সেই জন্য কি হয় উদ্ভিদের মূলের ক্ষেত্রে আলোর অপোজিট দিকে, ঠিক আছে, আলোর দিকের কোষগুলোতে কি হয় অক্সিনের উপস্থিতি কম হওয়ার জন্য ওই স্থানের কোষগুলো দ্রুত বিভাজিত হয়, ফলে আলোর বিপরীতে তথা অভিকর্ষের অনুকূলে বেঁকে যায়। দেখ এই যে ছবিটা দেখ, আমি এখানে আঁকছি। না ওটা এটা 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 হচ্ছে এটা হচ্ছে তোর না এটা হচ্ছে এই জিনিসটা বেঁকে, না না ওটা না, মেঘে তো দুটো আছে। কেমন করে আঁকবো ছবিটা? এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এটা 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 হচ্ছে গাছের ওপরের, এটা কি বিটপ মানে এখানে ডালপালা আমি আর রাখলাম না, আর এটা কি সোজাই রাখি, আগে এরকম সোজা ছিল, ঠিক আছে। হ্যাঁ, তোদের বই এটা হচ্ছে, হ্যাঁ যে বানিয়েছে তাকে জিজ্ঞেস করে। এরকম, এটা হচ্ছে বিটপ ওপরে আর নিচে কি এটা হচ্ছে কি মূল, ঠিক আছে, মানে আমি টিপগুলো আঁকালাম খালি, মাথার প্রান্তগুলো আঁকালাম, নিচের ইয়েগুলো আঁকাচ্ছি না, ঠিক আছে। তো এখানে কি হয়, এদিকে তোর সূর্য আছে, বোঝা গেল? সূর্য থাকলে কি হয়, এটা আলো যেদিকে থাকে তার অপোজিট দিকে কি হচ্ছে, আলোর অপোজিট দিকে বেশি পরিমাণে অক্সিজেন বৃদ্ধি পাচ্ছে, সঞ্চিত হচ্ছে, তাই না, বা তৈরি হচ্ছে। আর আলোর অপোজিট দিকে কি হচ্ছে, কমে যাচ্ছে। কম, মানে আলোর অপোজিট দিকে বেশি হচ্ছে, আলোর দিকে কম হচ্ছে। আর এখানে মূলে কি হচ্ছে, আলো মূলেও সেম হচ্ছে, যেদিকে আলো থাকবে সেদিকে কম, আর যেদিকে তোর উল্টো দিকে বেশি পরিমাণে থাকবে। তাহলে আলোর অপোজিট দিকে মূলেও বিটপেও কি হচ্ছে, সবসময় কি হচ্ছে, আলোর অপোজিট দিকে বেশি পরিমাণে কি হচ্ছে, অক্সিজেন জমা হচ্ছে। এবার কি বলেছে, মূলের ক্ষেত্রে কি, যেখানে অক্সিজেন বেশি মূলের ক্ষেত্রে মূলে কি হয়, অক্সিজেন বেশি হলে সেদিকে গ্রোথটাও কি হয়, কম হয়। মূলের ক্ষেত্রে অক্সিজেন বেশি হলে গ্রোথটা কি হচ্ছে, কম হয়, এরকম করে মনে রাখ, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, বিটপের ক্ষেত্রে বা কাণ্ডর অগ্রভাগে বিটপে কি হচ্ছে, এখানে মানে সরাসরি সম্পর্ক, অক্সিজেন বেশি মানে কি বৃদ্ধি বেশি, যেদিকে অক্সিজেন বেশি সেদিকে বৃদ্ধি বেশি। তাহলে এবার দেখ এই ছবিটা কেমন হয়ে যাবে, এদিকে অক্সিজেন বেশি আছে, তাহলে এদিকটা অনেকটা বেড়ে যাবে, তাই না? এই লেন্থটা কি হবে, এই সোজা ছিল ধর গাছটা তোর, এখানে অনেকটা অক্সিজেন ছিল, এখানে অল্প অক্সিজেন ছিল, তো এটা অনেকটা বেড়ে যাবে, কিন্তু এরকমই থাকবে। তো একে কানেক্ট করতে গেলে কি এরকম করে এদিকে বেঁকে যাবে, সামান্য বৃদ্ধি পাবে, এ দেখ এতটা জায়গা জুড়ে আসলো, তাহলে এ কোন দিকে বেঁকে গেল বল, আলোর উৎসের দিকে বেঁকে গেল, তাই না? আর মূলের ক্ষেত্রে কি হচ্ছে, মূলের ক্ষেত্রে এইদিকে যেদিকে কম অক্সিজেন জমা হচ্ছিল সেদিকটা বেশি বৃদ্ধি পাচ্ছে, তো এই দিকটা বেশি বৃদ্ধি পেলে এর অপোজিটে বেঁকে যাবে, তাই না? তাহলে এরকম হয়ে গেল, আলোর উৎসের বিপরীত দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। কেন বেঁকে গেল বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম যে অক্সিজেনটা জমা হচ্ছে সব সময় কোথায়, আলোর অপোজিট দিকে। এখানেও আলোর অপোজিটে জমা হচ্ছিল, এখানেও আলোর অপোজিটে জমা হচ্ছিল, কিন্তু এখানে কি বেশি অক্সিজেনে বেশি বৃদ্ধি, ওই জন্য কি মানে যেদিকে তোর বেশি জমা হচ্ছিল তার উল্টো দিকে মানে আলোর দিকে বেঁকে যাচ্ছে, আর এদিকে কি যেখানে কম সেখানে বেশি বৃদ্ধি, মানে যেখানে আলো হচ্ছিল সেদিকে বেশি বৃদ্ধি পাচ্ছিল, ওই জন্য আলোর অপোজিট দিকে
বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর অক্সিনের ক্রিয়াটা এরকম করে সম্পাদিত হয়, ওইগুলোই এখানে এঁকেছে, ঠিক আছে? তাহলে ট্রপিক চলনে তোকে যদি বলে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা নিয়ন্ত্রণ করো, তোকে এই গোটা জিনিসটা কি করতে হবে, লিখতে হবে, আর এই ছবিটাও কি করতে হবে, ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, কি আছে ছবিটার মধ্যে? দাওয়ের মতো একটা এদিকে দাও, এদিকে উল্টা একটা দাও, এস এর মতো, হয়ে গেল। একটা মাটি আঁকবি আর একটা এস লিখবি, হয়ে গেল। যে দিকটা এস এর যে দিকটা হচ্ছে বেশি টার্ন নেবে সেদিকে কি বৃদ্ধি বেশি হবে, আর মানে যেই দিকটা ছোট থাকবে সেই দিকটায় কি করবি, কম অক্সিজেন থাকবে, তাই না? ওপরের ক্ষেত্রে, মাটির ওপরের ক্ষেত্রে। আর মাটির নিচের ক্ষেত্রে যে দিকটা বেশি আছে, বেশি টার্ন নিচ্ছে, সেদিকটায় কি হবে, অক্সিজেন কম হবে, কারণ কম অক্সিজেনে বেশি বৃদ্ধি, তাই না? আর যেদিকে তোর এরকম ছোট আছে যে অংশটা, সেই অংশে কি অক্সিজেন বেশি হবে, কারণ বেশি অক্সিজেনে কম বৃদ্ধি। আর অক্সিজেন সবসময় আলোক উৎসের বিপরীত দিকে, মূলের ওপরেও মূলের নিচেও, তাই না? তাহলে আমি কি বললাম, এই ছবিটা আঁকবি, আর কি মনে রাখবি, এই একটা পয়েন্ট মনে রাখবি, বিটপে এই জিনিসটা হয়, মূলে এই জিনিসটা হয়, তাই না? আরেকটা কি মনে রাখবি বল? আরেকটা মনে রাখবি, সেটা হচ্ছে অক্সিজেন সবসময় কি আলোর অপোজিটে, আলোর অপোজিটে, আলোর অপোজিটে সঞ্চিত হয়, ঠিক আছে? জি ফর এখানে কি গ্রোথ, এ ফর অক্সিজেন। তাহলে প্রধান কয়টা পয়েন্ট আছে এখানে? 3টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি আঁকবি, ছবি আঁকবি, যখন একটা সোজা ছবি আঁকবি, আলোর যেদিকে আলো আছে সেদিকে কম অক্সিজেন, যেদিকে আলো নেই সেদিকে বেশি অক্সিজেন। তারপরে ছবিতে কি মাটির ওপরের অংশে যেদিকে বেশি অক্সিজেন সেদিকে বেশি বৃদ্ধি, মানে তার অপোজিট দিকে গাছ বেঁকে গেছে, মানে আলোর দিকে গাছ বেঁকে গেছে, আর নিচে ঠিক উল্টো কেসটা। ব্যাস, এই 3টা জিনিস আঁকবি, হয়ে যাবে 5-এ 5, ঠিক আছে? তাহলে অক্সিজেনের আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেল। অক্সিজেনের তাহলে কি কি কাজ ছিল? কি রে, আমি কোথায় পড়াচ্ছি? ওদিকে কি গল্প করছিস? এদিকে দেখতে বলছি তো, কথা কেন বলছিস? কই গল্প করছি বলে আবার। অক্সিজেনের কি বললাম বল? অগ্রস্থ প্রকটতা ঘটায়। অগ্রস্থ প্রকটতার মধ্যে 2টা পয়েন্ট, একটা কি ওই লেন্থে বৃদ্ধি করছে, 2 নাম্বার কি কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে প্রতিহত করছে, তাই না? 2 নাম্বার কি পড়লাম? কোষ বিভাজনে কি পড়লাম? ডিএনএর পরিমাণ বাড়ায় 1 নাম্বার। 2 নাম্বার কি পড়লাম? নিউক্লিয়াসের বিভাজন ঘটায়। 3 নাম্বার কি পড়লাম? যে ক্যাম্বিয়াম কলা কোষগুলো, এগুলোকে কিসে কনভার্ট হতে সাহায্য করে? জাইলেম আর ফ্লোয়েমে, তাই না? আর 3 নাম্বার কি পড়েছিলাম কাজ? কোষের আয়তন বৃদ্ধিতে। কোষের আয়তন বৃদ্ধিতে কি করে? কোষ প্রাচীরের সঙ্গে মূলত রিলেটেড, মানে কোষ প্রাচীরকে নমনীয় করে তোলে, কোষ প্রাচীরকে বড় করার জন্য কোষ প্রাচীর তৈরি করতে যেসব ম্যাটেরিয়াল লাগে সেসব ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, তাই না? আর তারপরে কি পড়লাম? মূলের সৃষ্টি ও বৃদ্ধি। মূলের সৃষ্টি ওই অল্প ঘনত্বে কি হয়? মূলের ক্ষেত্রে অল্প ঘনত্বে বেশি বৃদ্ধি পায়, অক্সিজেন অল্প যেখানে, সেখানে মূলটা কি করে? বেশি বৃদ্ধি পায়, সেই জিনিসটা এখানে পড়লাম, তাই না? আর এই মূল আর কাণ্ডের যে অপোজিট ঘটনাটা হয়, এগুলো দিয়ে কি নিয়ন্ত্রণ হয়? লাস্টের পয়েন্টটা সেটা হচ্ছে ট্রপিক চলন। এটা বড় প্রশ্ন, মানে একটু বড় করেও আসতে পারে, 5-এর আসবে না, আসলে 3-এর আসতে পারে। আরেকটা কি? ফলের বৃদ্ধি। ফল হচ্ছে কি, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিম্বাশয়টা ফলে যে কনভার্ট হয়, এটা তো তোরা জানিসই, সেখানে কি করে? অক্সিজেন সাহায্য করে। আর 2 নাম্বার কি? ফলের মোচন রোধ করে। বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, যেখানে যেই পয়েন্টের আন্ডারে যতগুলো করে পয়েন্ট বললাম। হ্যাঁ, তাহলে এবার কি? জিববেরেলিন, তাই তো? বাপরে, 1 ঘন্টা হয়ে গেল। জিববেরেলিনে কি বলেছে দেখ, ধানের বাকানি রোগ সৃষ্টিতে একটা তোর ছত্রাক ছিল, ঠিক আছে? জিববেরেলিয়া কি হলো? হ্যাঁ, জিববেরেলা ফুজিকুরোই নামে একটা ছত্রাক ছিল, সেই ছত্রাক থেকে এই হরমোনটা আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে? কে আবিষ্কার করেছিল? কুরোসাওয়া
পুরো সবাই এইচই এইচ মনে হয়, এইচটাকে ভুল করে এইচই লিখেছে। আচ্ছা যাই হোক, এইচই বা এইচ যা খুশি তাই হোক, কুরোসাওয়া এই কথাটা তোকে মনে রাখতে হবে, ওই এইচই ফেচি আসবে না। ওটাই পুরো হ্যাঁ, সবাইটাই আছে। কুরোসাওয়াটা মনে রাখতে হবে। তাহলে ধানের এই জিনিসটা কিন্তু বারবার করে পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধানের বাকানি রোগ সৃষ্টিতে কে সাহায্য করে, মানে কে রোগটা সৃষ্টি করে? জিব্বেরেলা ফুজিকুরোই নামে একটা ছত্রাক, সেই ছত্রাক থেকেই এই জিব্বেরেলিন হরমোনটা আবিষ্কার হয়। বোঝা গেল? আর কে আবিষ্কার করে? কুরোসাওয়া। আচ্ছা, জিব্বেরেলিনের এবার সংজ্ঞা বলেছে। কি জিব্বেরেলিনের সংজ্ঞা? উদ্ভিদের পরিণত, এই যে এখানে মনে রাখতে হবে কি, এখানের উৎসটা কি? পরিণত বীজ। পরিণত বীজ কি বললাম? ওখানে কি ছিল? গাছের টিপ যে ছিল, তাই না, গাছের প্রান্তগুলো যে ছিল, সেখানে অক্সিজেনের ব্যাপারটা ছিল। আর এগুলো জিব্বেরেলিনটা মূলত কোথায় পাওয়া যাবে? বীজে পাওয়া যাবে, মূলত পরিণত বীজ থেকে। ঠিক আছে, পরিণত বীজের বীজপত্র, মুকুল, বর্ধনশীল পাতা থেকে উৎপন্ন টার্পিনয়েড গোত্রভুক্ত। ওখানে কি গোত্রভুক্ত ছিল? ইন্ডোল গ্রুপযুক্ত, তাই না? কিন্তু ওখানে কি ছিল? ইন্ডোল গ্রুপযুক্তর সঙ্গে সেটা নাইট্রোজেন যুক্তও ছিল। আর এটা ইন্ডোল গ্রুপযুক্তও নয়, এটা টার্পিনয়েড গ্রুপযুক্ত। আর এটা নাইট্রোজেন যুক্তও নয়, এটা নাইট্রোজেন বিহীন। ঠিক আছে, আর এটা কি একটা, আগেরটাও অ্যাসিড ছিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাও কি জিব্বেরেলিক অ্যাসিড, দুটোই অ্যাসিড। এটা মিল, আর এখানে গ্রুপটা আর নাইট্রোজেনের জিনিসটা অপোজিট, আর ইয়েটাও অপোজিট, উৎসটাও অপোজিট, তাই না? তাহলে কি হলো? বীজের পরিণত বীজের বীজপত্র, মুকুল, বর্ধনশীল পাতা থেকে উৎপন্ন টার্পিনয়েড গোত্রভুক্ত নাইট্রোজেন বিহীন যেসব জৈব অ্যাসিডগুলো, এবার যেসব কাজ করে সেগুলোর কথা বলতে হবে। কাণ্ডের বৃদ্ধি ঘটায় আর বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। মানে এই দুটো হচ্ছে মেইন কাজ। সব কিছু ভুলে গেলেও এই দুটো কাজ আমার যেটা সংজ্ঞায় দিয়েছে সেটা মনে রাখতেই হবে। যেটা মূলত বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, ও কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, এটা বলতে পারিস না পারিস, তাকে কি বলা হয়? জিব্বেরেলিন বলা হয়, তাই না? তাহলে কোথা থেকে উৎপন্ন হয় বল? মূলত পরিণত বীজের বিভিন্ন অংশ থেকে, তাই তো? গ্রুপটা কি হবে? এটা টার্পিনয়েড গ্রুপযুক্ত, তাই না? নাইট্রোজেন বিহীন জৈব অ্যাসিড, তাই তো? আর কাজ কি? মূল কাজ হচ্ছে কাণ্ডের বৃদ্ধি আর বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। আচ্ছা, উৎস তো দেখলামই, আবার বলেছে প্রধানত পরিণত বীজপত্রে, অঙ্কুরিত বীজে। ঠিক আছে, মানে ছোলার মধ্যে তোর খুব পরিমাণে থাকবে কিন্তু এটা জিব্বেরেলিন, যে ছোলা ভিজিয়ে খাওয়া হয়, তাই না? তারপরে কি? মুকুল সংলগ্ন কচি পাতায়, হ্যাঁ, মুকুল সংলগ্ন কচি পাতায় কি অধিক পরিমাণে সংশ্লেষিত হয়। অক্সিনও কিন্তু ছিল কচি পাতার মধ্যে, তাই না? কচি পাতার মধ্যে কেউ আছে? জিব্বেরেলিনও আছে। রাসায়নিক উপাদান কি? জিব্বেরেলিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। যে কোনো জৈব পদার্থ এই তিনটা থাকবেই বললাম। আর আগেরটায় নাইট্রোজেন ছিল, আর এখানে নাইট্রোজেন নেই, সেটাও বলে দিয়েছে সংজ্ঞাতেই। টার্পিনয়েড জাতীয় লঘু জৈব অ্যাসিড। ঠিক আছে, টার্পিনয়েড জাতীয় কেমন জৈব অ্যাসিড? লঘু জৈব অ্যাসিড। এর রাসায়নিক নাম হচ্ছে কি? জিব্বেরেলিক অ্যাসিড। এটাকে সংক্ষেপে জিএ লিখেছে। এবার এর কাজ পড়তে হবে কি? মুকুল ও বীজের সুপ্ত অবস্থার ভাঙ্গন ঘটায়। বোঝা গেল? সুপ্ত অবস্থার ভাঙ্গন মানে কি সেটা একটু আগেই বললাম, যে যখন তোর পায়, মানে কন্ডিশন ঠিকঠাক করে হয় যে পরের গাছ সৃষ্টি করতে পারবে, সেই কন্ডিশনটা পেলে কি করে? এই জিব্বেরেলিন হরমোন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন বিভিন্ন উৎসেচকের মানে ক্রিয়া বৃদ্ধি করে। ঠিক আছে, বিভিন্ন উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি করে, যার ফলে কি হয়? বীজের যে সঞ্চিত খাদ্য থাকে, সেই খাদ্যটা ভ্রূণের মধ্যে সঞ্চারিত হয়। বীজের মধ্যে দুটা পার্ট থাকে, একটা পার্টে কি খাবার দাবার থাকে, আর একটা পার্টে কি ভ্রূণ থাকে, মানে যেটা থেকে গাছ তৈরি হয় সেটা থাকে। তো তোর যখন উপযুক্ত কন্ডিশন পায়, জিব্বেরেলিন অ্যাক্টিভেট হয়ে কি করে? কিছু উৎসেচক ক্ষরণ করে। সেই উৎসেচকগুলো কি করে? ওই জমা খাবারটা ভ্রূণের কাছে সাপ্লাই দেয়। ঠিক আছে, তখন কি হয়? ওই ভ্রূণমূল থেকে কি সৃষ্টি হয়? ভ্রূণমূল, ভ্রূণমুকুল এসব সৃষ্টি হয়ে কোষ বিভাজন ঘটে। আর কি হয়? কোষ বিভাজন ঘটে মানে গাছ তৈরির আর কি শুরু হয়ে যায়, মানে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। বোঝা গেল? এভাবেই বীজের সুপ্ত অবস্থা দূর হয় ও অঙ্কুরোদ্গম ঘটে, তাই না? তাহলে জিব্বেরেলিক অ্যাসিড কি করছিল বল? উৎসেচক ক্ষরণ করছিল। উৎসেচক কি করছিল? এই যে খাবারটা আছে, খাবারটাকে কার কাছে পৌঁছে দিচ্ছিল বল?
খাবারটাকে কার কাছে দিচ্ছিল? বীজে বীজের মধ্যেই তো খাওয়ার আছে, আর কে আছে? ভ্রূণ আছে। খাবারটাকে ভ্রূণের মধ্যে পৌঁছে দিচ্ছিল। পৌঁছে দিচ্ছিল, ঠিক আছে। এর ফলে কি ভ্রূণটা খাবারটা পেয়ে কি হবে? খাবার পেলে বড় হবে, তাই না? বড় হয়ে ওই ভ্রূণমূল ভ্রূণমুকুল এসব জায়গায় কোষ বৃদ্ধি হবে, গাছ তৈরি হওয়া শুরু হবে, যেটাকে আমরা কি বলছি? ওটা ঘটনাটাকে সুপ্ত অবস্থা দূর হয়ে কি হলো বল? অঙ্কুরোদ্গম ঘটলো, তাই না? আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, এবার কি পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়? দেখ, গাছের লম্বায় যে বৃদ্ধি, গাছের লম্বায় বৃদ্ধি দুটো জায়গায় ঘটতে পারে। একটা টিপে ঘটতে পারে, মানে প্রান্তগুলোয়। সেগুলো কে ঘটায়? সেগুলো ঘটায় অক্সিন। আর গাছের মাঝখানেও তো লম্বায় বৃদ্ধি পেতে পারে, তাই না? মাঝখানে চওড়াতেও বৃদ্ধি পেতে পারে, আবার লম্বাতেও বৃদ্ধি পেতে পারে। তো মাঝখানে লম্বায় কে বৃদ্ধি করে বল? জিববেরেলিন হরমোন, তাই না? হ্যাঁ, কোথায় গেল? ওই জন্য উদ্ভিদের কাণ্ডটা লম্বা হয়। মূলত মধ্যে নিবেশিত ভাজক কলা কোষে, হ্যাঁ, নিবেশিত ভাজক কলা মানে কি? দুটি স্থায়ী কলার মাঝখানে যে ভাজক কলা। স্থায়ী কলা মানে যেগুলো আর তোর বিভাজিত হবে না, ঠিক আছে? সজীব কিন্তু আর বিভাজিত হবে না, তাদেরকে স্থায়ী কলা বলছে। তো দুটো স্থায়ী কলার মাঝখানে কিছু কি আছে? ভাজক কলা আছে, তাদেরকে কি বলছে? নিবেশিত ভাজক কলা। তো এই নিবেশিত এগুলো কোথায় থাকে? পর্বমধ্যের মধ্যে থাকে। পর্বমধ্য জানিস তো, গাছের পর্বমধ্য। আরে বাঁশের মধ্যে দেখিস না ইয়ে থাকে, দাগ দাগ থাকে, কি বলে ওগুলোকে? এগুলোকে পর্ব বলে, এদের মাঝখানের জায়গাটাকে পর্বমধ্য বলে। তো পর্বমধ্যের মধ্যে যে নিবেশিত ভাজক কলা থাকে, সেগুলোর কি করে? আকার আয়তন বৃদ্ধি করে, ফলে গাছটি কি হয়? লম্বায় বৃদ্ধি পায়। বোঝা গেল, তাই তো? এবার কি বলেছে? বিভাজন ও আয়তন বৃদ্ধির দ্বারা হরমোনটি উদ্ভিদকে যে লম্বা হতে সাহায্য করে, একে কি বলা হয়? বোল্টিং বলা হয়, তাই না? তাহলে ওই অক্সিন কি ঘটাচ্ছিল? অক্সিন ঘটাচ্ছিল অগ্রস্থ প্রকটতা, আর এ কি ঘটাচ্ছে? বোল্টিং ঘটাচ্ছে, তাই না? আর কি বলেছে? ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধিতে কি ফলের এখানে হয়? আপেল, নাশপাতি প্রভৃতি ফল আকারে বাড়ে। আঙ্গুরের বৃন্ত বৃদ্ধি পায়, ফলে থোকা থেকে বড় আঙ্গুর সৃষ্টি হয়। আর কি? আঙ্গুরের সংখ্যাও বাড়ে, ঠিক আছে? সংখ্যাও বাড়ে আর আকার আয়তনও বাড়ে। তাহলে ফল, বীজ, এগুলো মূলত কার সাথে রিলেটেড মনে রাখবি? জিববেরেলিন। ফল, বীজ, জিববেরেলিন। ফল, বীজ, জিববেরেলিন। আর গাছের টিপে কে থাকবে? গাছের টিপে কে থাকবে? টিপ মানে প্রান্তে কে থাকবে? অক্সিন, তাই না? তাহলে বাকি বাদ যেখানে পড়ে থাকলো, বাকি বাদ বৃদ্ধি মানে যে সাইডের কি যেন চওড়ায় বৃদ্ধি টিদ্ধি, এসব বাকি আরো যা পড়ে থাকবে সব কি হয়ে যাবে? সাইটোকাইনিন। তাহলে অক্সিন কি বললাম? মূলত টিপগুলো কি বৃদ্ধি, তাই না? টিপগুলো বৃদ্ধি পাবে। তারপরে এটা কি পড়লাম? জিববেরেলিন। জিববেরেলিনে কি পড়লাম? মূলত বীজ আর ফল রিলেটেড, তাই না? বীজ আর ফল রিলেটেড বিভিন্ন জিনিস হচ্ছে কি? জিববেরেলিন। তো এটার সঙ্গে আরেকটা জিনিসও মনে ছিল এখানে, সেটা হচ্ছে টিপ ছাড়া এই পর্বমধ্য যে ছিল, সেখানেও সেই জিনিসটাকেও লম্বায় বৃদ্ধি করছে। আদার পার্ট মানে টিপ ছাড়া যে আদার পার্টস আছে, সেটাকে কি করছে? সেটাকে বৃদ্ধি করছে। আর তোর যত কাজ বাকি থাকলো সেগুলো কি হয়ে যাবে? সাইটোকাইনিন। তো এটা কি বলছি তোকে আমি? এই ছকটা বললাম, এই ছকটা হচ্ছে এতক্ষণ যা বললাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তাই না? এটা কি মনে রাখার পদ্ধতি বললাম, যে কোনটা কোনটা তোকে মনে রাখতে হবে। অক্সিন মানে গাছের টিপ রিলেটেড জিনিসগুলো মূলত, ঠিক আছে? আরও অনেক কাজ আছে যেগুলো আমরা পড়লাম। জিববেরেলিন মানে মূলত এই তিনটা কাজ, আর বাকি বাদ কাজ হচ্ছে সাইটোকাইনিন। বোঝা গেল? ফলের কে বিলম্বিত করে? ওই ফলের ঝরে যাওয়াটাকে কে বিলম্বিত করে বল দেখি তুই? কি বললাম? ফলের যে মোচন, তাকে বিলম্বিত কে করে? মানে ফলটা যাতে তাড়াতাড়ি ঝরে না যায়। বেশি পেকে গেলে তো তাড়াতাড়ি ঝরে যায় তাড়াতাড়ি, না? তো বেশি যেন না পাকে তাড়াতাড়ি, সেটাকে কে সাহায্য করে? মানে বেশি না পেকে যেন ঝরে না যায়, সেটাকে কে করে? আটকায়। বই দেখে বলতে বলিনি, না দেখে বলতে বলেছিলাম। সেটা হচ্ছে অক্সিন। বেশি পাকলে কি হয়? ঝরে যায়, ঠিক আছে? এবার কি? সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি বলেছে? সাইটোকাইনিন নামটির উৎপত্তি কোথা থেকে এসেছে? সাইটোকাইনেসিস বলে শব্দ থেকে এসেছে। সাইটোকাইনেসিস মানে কি? কোষের বিভাজন, ঠিক আছে?
সাইটোকাইনেসিস মানে কি? কোষের বিভাজন। এটা তোদের আছে হয়তো পরে, কোষ বিভাজন বলে আছে কিছু, ছিল আগে। আগেই ছিল না? তাহলে সাইটোকাইনেসিস মানে তোরা জানিস, তাই না? ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস কোষ বিভাজনের দুটো পার্ট। এটা অ্যাকচুয়ালি কি, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে বলে কি সাইটোকাইনেসিস। আর যেটা তো নিউক্লিয়াসের বিভাজন হয় সেটাকে কি বলা হয় বল? ক্যারিওকাইনেসিস, তাই না? তবে সাইটোকাইনেসিস কিসের বিভাজন বললে? সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের, তাই না? সাইটোপ্লাজমের। হ্যাঁ। আচ্ছা, এই হরমোনটি কি বলেছে? কোষের বিভাজনে সাহায্য করে, ওই জন্যই সাইটোকাইনিন, তাই না? সাইটোকাইনেসিস মানে কি, এটা কোষ বিভাজন রিলেটেড, বোঝাই যাচ্ছে নাম শুনে। তো কোষ বিভাজনে সাহায্য করবে, ওই জন্য এরকম নামকরণ। এবার কি বলেছে, এর অন্যান্য কিছু নাম আছে, সেগুলো তোকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কাইনেটিনও বলতে পারে, কাইনিনও বলতে পারে, বা ফাইটোকাইনিনও বলতে পারে। সাইটোকাইনিনের এবার সংজ্ঞায় কি কি বলতে হবে, আমাদের কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা বলতে হবে। তারপর কি বলতে হবে, এটা কোন গ্রুপের আন্ডারে, ঠিক আছে, সেটা বলতে হবে। আর নাইট্রোজেন আছে না নাইট্রোজেন নেই সেটা বলতে হবে। এটা অ্যাসিড না ক্ষার সেটাও বলতে হবে, তাহলেই হয়ে গেল, তাই না? আর মূলত মেইন কাজ যেটা সেটা উল্লেখ করতে হবে। এবার কি বলেছে তাহলে সংজ্ঞাতে, উদ্ভিদের ফল আর শস্যে অক্সিন ছিল টিপে, জিব্বেরেলিন ছিল মূলত পরিণত বীজে, আর এটা কোথায় আছে, ফল আর শস্যে সংশ্লেষিত তৈরি হয়, যেখানে সংশ্লেষিত মানে পিউরিন জাতীয়, এর গ্রুপটা কি হয়ে গেল, পিউরিন, ঠিক আছে? পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত যে ক্ষারীয় জৈব পদার্থ উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে আর জরারোধে সাহায্য করে, তাকে কি বলা হয়, সাইটোকাইনিন বলা হয়। অক্সিনও কিন্তু জরারোধে সাহায্য করছিল, মনে আছে তো? আচ্ছা, হয়ে গেল তাহলে অক্সিনের সংজ্ঞা। এই অক্সিন বলি কেন, এটা সাইটোকাইনিনের সংজ্ঞা, তাই না? এরপর কি বলেছে, আর 2 পাতা আছে মাত্র। উৎস কি বল? উদ্ভিদের মানে বীজের কি বলছে, অপরিণত শস্য। ওটা কি ছিল, বীজের পরিণত অংশ। জিব্বেরেলিন কি বীজের পরিণত অংশ, এটা কি মূলত অপরিণত অংশ, মানে অপরিণত শস্যের কথা বলেছে। বর্ধনশীল ভ্রূণ, তরুণ ফল প্রভৃতি যে সমস্ত অঙ্গে দ্রুত কোষ বিভাজন ঘটিত হয়। দেখ, সাইটোকাইনিন মানে কি ছিল, সাইটোকাইনিন মানে সাইটোকাইনেসিস থেকে এসেছে শব্দটা, মানে কোষ বিভাজন থেকে এসেছে। কোষ বিভাজন কোথায় হবে, যে জায়গাটা কচি আছে সেখানে হবে, তাই না? বীজের মধ্যে যে জায়গাটা অপরিণত মানে কচি, সেখানেই কি হবে, সাইটোকাইনিনের কাজ হবে। আর যে জায়গাটা পরিণত, ঠিক আছে, সেই জায়গাটা জিব্বেরেলিন। তো এইভাবে মনে রাখবি, একটার সঙ্গে আরেকটা রিলেট করে। সাইটোকাইনিন মানে সাইটোকাইনেসিস মানে কোষ বিভাজন কোথায় হবে, যে জায়গাটা অপরিণত বা বর্ধনশীল সেখানে হবে, ওটাই বলেছে। অপরিণত শস্য, তারপর কি বর্ধনশীল ভ্রূণ, তরুণ ফল প্রভৃতি যে সমস্ত অঙ্গে দ্রুত কোষ বিভাজন ঘটে, সেখানে হরমোনটি অধিক মাত্রায় সংশ্লেষিত হয়, ঠিক আছে? ডাবের জল, এই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাবের জল কি, নারকেলের তরল শস্য, ঠিক আছে? তারপরে কি বলেছে, আম কলা প্রভৃতি ফলে আর ভুট্টার শস্যেও প্রচুর পরিমাণে এই হরমোন উপস্থিত থাকে। উদাহরণগুলো কি বললাম, খুব ইম্পর্টেন্ট। তোকে উদাহরণ দিয়ে প্রশ্ন করবে যে ডাবের জলে কোন হরমোন বেশি থাকে, ঠিক আছে? তারপর কি বলবে যে ফলের মোচনকে কোন হরমোন বিলম্বিত করে, ঠিক আছে? তারপর জিব্বেরেলিন আর কি পড়েছিলাম, ওগুলোও ধরবে তোকে। কোথায় গেল জানো, হ্যাঁ, বোল্টিং কোন হরমোন ঘটায়, ঠিক আছে, বা বোল্টিং মানে কি। তারপর ধরবে অগ্রস্ত প্রকটতা কে ঘটায়, কে প্রতিরোধ করে, এখনই পড়বো, সাইটোকাইনিন করে, ঠিক আছে? আর সাইটোকাইনিন কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটাবে, অক্সিজেনের অপোজিট কাজ করবে, তাই তো? তারপরে কি ধরতে পারে তোকে, যে ধানের বাঁকানি রোগ কে সৃষ্টি করে, ঠিক আছে? এইসব জিনিসগুলো খুব বেশি করে শর্ট কোশ্চেনে আসে। মাধ্যমিকে, হ্যাঁ, মাধ্যমিকে, টেস্টে, পরীক্ষায়, এমনি পরীক্ষায় আর কি। আচ্ছা, তাহলে কি বলেছে, ডাবের জলে, ঠিক আছে, ডাবের জল অর্থাৎ নারকেলের শস্যে, আম কলা আপেল প্রভৃতি ফলে, ভুট্টার শস্যে প্রচুর পরিমাণে কি থাকে বল, সাইটোকাইনিন থাকে, তাই না?
এবার হচ্ছে কি রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সব জায়গায় কমন। নাইট্রোজেন যুক্ত এটা সংজ্ঞাতেই পড়েছি, এটা ক্ষারধর্মী জৈব রাসায়নিক পদার্থ, সেটাও সংজ্ঞাতেই পড়েছি। আর আগেরটা কি ছিল তো, জিববেরেলিন ছিল। জিববেরেলিন কি জাতীয় ছিল? আচ্ছা এটা, আচ্ছা ওটা বাদ দে, এটা কি জাতীয়? এটা হচ্ছে অ্যাডিনিন জাতীয়। পিউরিন, মানে পিউরিন হচ্ছে কি, পিউরিনও একটা বিশেষ জৈব পদার্থ, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা গ্রুপ। পিউরিনের আন্ডারে অনেক পদার্থ থাকে, মানে রাসায়নিক পদার্থ থাকে, ঠিক আছে? অ্যাডিনিন হচ্ছে একটা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ। তো অ্যাডিনিন জাতীয় অ্যাডিনিন জাত পিউরিন পদার্থ, সেটা হচ্ছে কি এই কি পড়ছিলাম, সাইটোকাইনিন, তাই না? এর রাসায়নিক নামটা মনে রাখতে হবে, 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। 6-ফুরফুরাইল, এখানে কি জাপানের মতো নামগুলো সব, তাই না? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। হ্যাঁ, অ্যামাইনো পিউরিন। এবার কি সাইটোকাইনিনের ভূমিকা। উদ্ভিদ দেহে সাইটোকাইনিনের কি কি ভূমিকা আছে দেখ। সাইটোকাইনেসিস, প্রথমে ওটা লিখতে হবে। সাইটোকাইনেসিস মানে কোষ বিভাজনের সঙ্গে রিলেটেড। তো কোষ বিভাজনের কোষ চক্র যে হয়, সেখানে এস বলে একটা ফেজ হয়, দশা, ঠিক আছে? মানে বিভিন্ন স্টেপে তো কোষ চক্রটা সম্পূর্ণ হবে না, কোষটা বিভাজন হবে স্টেপে স্টেপে হবে। তার মধ্যে একটা স্টেপের নাম এস। সেই স্টেপটায় কি করে, ডিএনএ তৈরি হয়। সেই ডিএনএটা তৈরিতে কে সাহায্য করে? এই সাইটোকাইনিন সাহায্য করে। মাইটোসিস, কোষ বিভাজন ঘটিয়ে। মাইটোসিস কি একটা কোষ বিভাজনের পদ্ধতি। কোষ দুটা পদ্ধতিতে বিভাজিত হয়, তার মধ্যে একটাকে কি বলা হয়, মাইটোসিস। তো মাইটোসিস কোষ বিভাজনে কি করে, এটা সাহায্য করে, ঠিক আছে? অর্থাৎ সোজা কথায় কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। তারপর কি, একটু আগেই যেটা বললাম যে অক্সিনের উল্টা কাজ করে। অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটাচ্ছিল, ঝোপঝাড় হতে দিচ্ছিল না। সাইটোকাইনিন কি করবে, কাক্ষিক মুকুলের বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করবে, তাই না? মানে ঝোপঝাড় তৈরি করবে। কি বলেছে, সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধি প্রতিহত করে এবং পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, অক্সিনের বিপরীত ক্রিয়া। এর ফলে কি হয়, ঝোপঝাড়ের সৃষ্টি হয়, তাই না? এবার কি, পত্রমোচন বিলম্বিতকরণ কে করে, এটা সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদের জরা বিলম্বিত করে। তাহলে জরা বিলম্বিত তিনটাতেই পড়লাম আমরা কিন্তু, তাই না? তো সাইটোকাইনিনও কি করছে, উদ্ভিদের জরা বিলম্বিত করছে। এর ফলে পাতার পত্র মূলের গোড়ায় অবস্থিত যে কোষপ্রাচীরগুলো আছে, সেগুলোকে ক্ষয় হওয়া থেকে আটকাচ্ছে। মানে পাতাটা যেখানে জয়েন আছে, এখানে কোষগুলোকে ধ্বংস হতে দিচ্ছে না। মানে এই কোষগুলো ভালো থাকতে কি হবে, পাতাটা ঝরবে? পাতাটা ঝরবে না, তাই তো? ওই জন্যই কি বলেছে, পত্রমোচন বিলম্বিত করে। এই জন্য ফুল ও পাতাবাহার গাছের শাখাকে ফুলদানিতে বেশি দিন সতেজ রাখতে কি প্রয়োগ করা হয়, আবার এটা ইম্পর্টেন্ট, সাইটোকাইনিন। তাহলে পত্রমোচন কে বিলম্বিত করছে, সাইটোকাইনিন। আর ফলমোচন কে বিলম্বিত করছে, অক্সিন, তাই না? এবার কি, এদের মধ্যে কিছু তুলনা বলেছে। তুলনাটা আমি মনে হয় পরের পেজে লিখেছি। কত বড় এই তুলনাটা, মানে এই ছকটা মুখস্থ করবি, দেখবি যে সবকিছু তোর, মানে এতক্ষণ ধরে যা যা পড়লাম তার এটা সামারি, ঠিক আছে? এখন যেটা বলবো তার সামারি। এটা মুখস্থ করলে, এতক্ষণ যা যা মুখস্থ করলে সেগুলো সহজে কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এটা প্রথমেই যদি বলে দিতাম কি হতো, মাথায় ঢুকতো না কিছু। এটা এখন বললে কি হবে, রিভিশন হবে আর মাথায় ঢুকবে। তাহলে অপর নাম কি অক্সিনের, বল সবাই বল। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর যেটা মেইন ছিল সেটা ছিল ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, তাই না? জিববেরেলিনের কি, জিববেরেলিক অ্যাসিড, তাই না? আর সাইটোকাইনিনের সাইটোকাইনিন, আর কিছু না। এগুলো হচ্ছে কি ছিল সব, দাদা এখানে আমি লিখেই দিই, হ্যাঁ। কি অক্সিনেরটা কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল, তোরা বানানা ছকটা আমার সাথে, অ্যাসিটিক বইয়ে বানানো আছে। মানে আমি তোর মনে হচ্ছে আমি বইয়ের জিনিসটা থাকার সত্ত্বেও আমি আবার লিখছি, হ্যাঁ? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। না, আমি আমার সাথে লিখব না। আচ্ছা, জিববেরেলিনের কি, লিখতে হবে না, এদিকে দেখো ভাই। জিববেরেলিক, পরে বাড়িতে গিয়ে লিখবি। জিববেরেলিক কি, অ্যাসিড। আর এটার নাম কি হবে, সাইটোকাইনিন।
এটা হচ্ছে সাইটোকাইনিন, এটা কোনো অ্যাসিড না, এটা একটা ক্ষার। একটু আগে এক্ষুনি বললাম না। অপর নামটা কি ছিল না, 6-ফুরাইল অ্যামাইনো পিউরিন? হ্যাঁ, ওটা অপর নাম, ওটা রাসায়নিক নাম না। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমরা অপর নামই বলছি যদিও, কিন্তু এখানে রাসায়নিক নামগুলোই লিখলাম আমি প্রধানত। ঠিক আছে, লিখেই দিই। বল কি কি ছিল? কাইনেটিন ছিল, কাইনেটিন ছিল, তাই না? আর কি ছিল? কাইনিন ছিল। কাইনেটিন, কাইনিন। কাইনিন ছিল না? হ্যাঁ, কাইনিন। আর ফাইটোকাইনিন, তাই তো? কাইনিন, ফাইটোকাইনিন। কি এই তিনটাই ছিল? ছায়ের বই কার কাছে আছে? দেখো এই তিনটা ছিল না অন্য কিছু? কি সাইটোকাইনিনের তিনটা নাম এই তিনটাই ছিল তো? কেমন লাগে তাহলে? হাসবি না কেউ, আমার রাগ উঠে গেলে আমি দেশে বলে দেবো কিন্তু। এই যে হাসাচ্ছে শোনার ক্ষমতা আমি কি বললাম সিরিয়াসলি না কিন্তু রাগে, ঠিক আছে? আমাকে কি মুখ খুলাস না আমার। হুম, কি কি ছিল দেখ? কাইনেটিন, কাইনিন আর ফাইটোকাইনিন, ঠিকই বলেছি। কাইনেটিন, কাইনিন আর ফাইটোকাইনিন। হ্যাঁ তিনটাই আছে। কাইনেটিন, তোর কি সমস্যা? তুই রোজ এরকম করিস কেন? হাসি পারলে নিজেকে চিটিকের ভিতরে হাসি সে চলে যাবে। না, এত হাসি পাবে কেন? এত আনন্দ কিসের জীবনে? বল কিসের আনন্দ এত? আচ্ছা, তবে কাইনেটিন এটা অপর নাম না? হ্যাঁ। রাসায়নিক অপর নাম। তিনটাই তো অপর নাম। এগুলো হচ্ছে কি রাসায়নিক নাম নিলাম, রাসায়নিক নাম বা অপর নাম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি শুধু অপর নাম। এবার কি অ্যাসিড ও ক্ষার, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা লিখব। অ্যাসিড বা ক্ষার। সাইটোকাইনিন বাদে সবগুলো দুটোই আছে। সাইটোকাইনিনটা কি হবে? ক্ষারধর্মী, তাই না? এটা ক্ষারধর্মী। আর এটা কি হবে? জিববেরেলিক। অ্যাসিড, দুটো অ্যাসিড। দুটাই অ্যাসিড। অ্যাসিড, এটা হচ্ছে কি অ্যাসিড। এবার কি রাসায়নিক যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা লিখবো। তো কি হবে রাসায়নিক গ্রুপ বল? কার্বন, অক্সিজেনের ক্ষেত্রে কি কি গ্রুপ ছিল? কার্বন, গ্রুপটা বলতে বলেছি আগে। ইন্ডল, ইন্ডোল। ইন্ডোল গ্রুপ যুক্ত, তাই না? জিববেরেলিন কি গ্রুপ যুক্ত ছিল? ইন্ডোল। আবার বলে টাইপ পারিন নাকি এটা ছিল টাইপ। কি ছিল? টার্পিনয়েড। নয়েড, হ্যাঁ টার্পি নয়েড। নয়েড। আর সাইটোকাইনিন কি ছিল? পিউরিন জাতীয় ক্ষারীয় যৌগ। পিউরিন জাতীয়। পিউরিন জাতীয়, আর খাটটা তো উপরে লিখলামই, পিউরিন, তাই না? এবার কি নাইট্রোজেন, নাইট্রোজেনের উপস্থিতি, ঠিক আছে? অক্সিজেনে কি অক্সিজেনে ছিল নাইট্রোজেন না ছিল না? ছিল। ছিল। আর ইয়েতে কোথায় ছিল না তাহলে? জিবরেলিন, জিববেরেলিনে ছিল না। ফার্স্টেরটাই ছিল, সেকেন্ডেরটি ছিল, সরি লাস্টেরটাই ছিল, সেকেন্ডেরটাই কি ছিল না, তাই না? আর এরপর কি রাসায়নিক, আর বাকি রাসায়নিক পদার্থগুলো কি কি বল? কার্বন, হাইড্রোজেন, রাসায়নিক পদার্থ কি কি বাকি? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। দেখ রাসায়নিক পদার্থ আমি লিখলাম এখানে, ঠিক আছে? রাসায়নিক পদার্থের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এটা সবসময় কি হবে? যেখানেই জৈব পদার্থ দেখবি CH, C, H, O চোখ বন্ধ করে লিখে দিবি। যেখানেই দেখবি CHO লিখে দিবি, কমা দিয়ে দে, ঠিক আছে? আর কি করবি? এখানে এখানে একটা নাইট্রোজেন হবে, একটু আগেই যেটা দেখলাম, আর এখানে একটা নাইট্রোজেন হবে, এখানে কোনো নাইট্রোজেন মাঝখানেটাই হবে না। বুঝে গেল? ঠিক আছে। আচ্ছা, এবার কি? এবার হচ্ছে দেখ পরিবহনের অভিমুখ, ঠিক আছে? ওই জিনিসগুলো আমি স্কিপ করে গেছি, বলে দিই পরিবহনের অভিমুখ কোনটার কি হয়। এই দেখ সাইডে বক্স করে করে লেখা আছে, ঠিক আছে? কোথায় গেল অক্সিন? কোথায় অক্সিন? এই যে অক্সিনেরটা কি বলেছে যে একমুখী বা মেরুবর্তী পরিবহন ঘটে, ঠিক আছে? মানে একদিকেই প্রবাহিত হবে যে কোনো,
এখান থেকে তোর এদিকেই হবে, এদিক থেকে এদিকে যাবে না, ঠিক আছে? যেমন বিটপে উৎপন্ন হওয়ার পর এটি কেবলমাত্র মূলের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? তাহলে বিটপে মানে গাছের ওপরেই তৈরি হচ্ছে, খালি নিচে কিন্তু তৈরি হচ্ছে না, কিন্তু নিচে চলে যাচ্ছে। তাহলে অক্সিন হরমোনটা এমন একটা হরমোন যে উৎপত্তি স্থলেও কাজ করছে, আবার বাহিত হয়েও কাজ করছে। না না, এই বহনটা কি একমুখী হয়, মানে মূল থেকে কখনো উপরের দিকে যায় না। তারপর জিবরেলিন কি বলছে, এটা উভমুখী হয়, ঊর্ধ্বমুখী নিম্নমুখী উভমুখী হয়, ঠিক আছে? আর সাইটোকাইনিন কি, সাইটোকাইনিন শুধু উৎপত্তি স্থল যেখানে সেখানেই কাজ করে। বোঝা গেল? তাহলে পরিবহনের এই ছকগুলোও কিন্তু পড়বি, হ্যাঁ? আমি এগুলো স্কিপ করে গেলাম, খেয়াল করিনি। হ্যাঁ, এটা তো বলেই দিয়েছি কোষগুলোর মধ্যে, আচ্ছা বাদ দে, মনে করবি, হ্যাঁ? ওই ছকগুলো আমি লাস্টে বলে দেব। পরিবহনের অভিমুখ অক্সিনের ক্ষেত্রে কি হবে বল? একমুখী একমুখী বা মেরুবর্তী। মেরুবর্তী, একমুখী বা মেরুবর্তী। আর এর কি হবে জিববেরেলিনের? জিববেরেলিন যেহেতু বীজে বীজে থাকে, তাই না? তো বীজ তো এদিকেও থাকতে পারে সেদিকেও থাকতে পারে, তাও এটা যেদিকে খুশি মানে থাকতে পারে বীজ গাছে, তাই না? তো এটাকে কি যেদিকে খুশি যাওয়া আসা করতে হবে, তাই না? তো যেদিকে খুশি যাওয়া আসা করতে হবে জন্য এটা কি হয়ে যাবে তোর উভমুখী। আর এ কি হবে সাইটোকাইনিন? সাইটোকাইনিন হচ্ছে যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে, উৎপত্তি স্থলেই ক্রিয়াশীল, ক্রিয়া করে, ঠিক আছে? বইয়ে সব দিকে আছে কি এটা? হ্যাঁ, তাহলে সব দিকেও হবে, বই আছে যখন। এই বই আছে উৎপত্তি স্থলে কাজ করে, আমি বলে দিলাম উৎপত্তি স্থলে কাজ করে। উৎপত্তি স্থলে কাজ করে মানে তো মানে এটা নয় যে অন্য জায়গায় একদম যাই না, এখানে বলেছে মূলত, মানে যে জিনিসগুলো বলেছে সেটা হচ্ছে মূলত। সামনে ভাববি একটা কি আছে, মূলত আছে, মূলত উৎপত্তি স্থলেই কাজ করে। একটু আধটু হয়তো এদিক ওদিকেও যায় উভমুখী, অন্য বই দিয়েছে যে উৎপত্তি স্থলে কাজ করে, তাই না? এরপর কি তুলনা করব আমরা? এরপর আমরা তুলনা করব মোচনের কথা, ঠিক আছে? কি ফলের মোচন? ফলের মোচন কে রোধ করে? অক্সিন। ফলের মোচন রোধ কে করছিল? অক্সিন। অক্সিন, তাই না? আর পাতার মতো পাতার মোচন রোধ কে করছিল? সাইটোকাইনিন, তাই তো? সাইটোকাইনিন। তো এদের এখানে কোনো ভূমিকা নেই, তাই না? আচ্ছা, এরপর কি বলেছে? এরপর আর কিসের পার্থক্য বলবো তোদেরকে? ট্রপিক চলন। ট্রপিক চলন ওটা তো সোজা জানিস, ট্রপিক চলনের ভূমিকা আছে, এদের নেই, এদের নেই। বীজের সুপ্ত অবস্থা একটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার তোদেরকে আমি বলে দিই জিনিসটা, যে উৎস জিনিসটা কে কোথায় তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। কি উৎস? উৎস অক্সিনের উৎস কি বল? অগ্রস্ত ভাজক কলা। বিটপের কি? অগ্রস্ত ভাজক। আচ্ছা, শুধু লিখে দিই অগ্রস্ত ভাজক কলা, মানে একদম টিপে যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো, তাই না? অগ্রস্ত ভাজক কলা, অগ্রস্ত ভাজক কলা। আর এর কি হবে জিবরেলিনের? পরিণত বীজ, মানে বীজের পরিণত অংশ, ঠিক আছে? বীজের কোন অংশ? পরিণত অংশ। আর এ কি হবে? ফলশস্য, মানে বীজের কোন অংশ এটা? অপরিণত। এটা কিভাবে মনে রাখতে বলেছিলাম? অক্সিনেরটা তো মুখস্থ হয়ে গেছে গাছের টিপে সব সময়, তাই না? আর সাইটোকাইনিনেরটা মনে রাখবি যে বীজ, এই বাকি দুটোই কি? দুটোই বীজের কোনো না কোনো অংশ।
এবার সাইটোকাইনিন মানে কি, যেখানে কোষ বিভাজন। সাইটোকাইনেসিস হচ্ছে মানে কোষ বিভাজন হচ্ছে। কোষ বিভাজন কোথায় হবে? অপরিণত পরিণত অংশ যেটা পরিণত হয়ে গেছে সেখানে তো হবে না। যেটা অপরিণত মানে যেটা এখনো বয়স হয়ে যায়নি, কচি আছে, সেই জায়গাটাতেই তো কোষ বিভাজন হবে, তাই না? ওই জন্য সাইটোকাইনিন বা সাইটোকাইনেসিস কার সঙ্গে রিলেটেড? অপরিণত অংশের সাথে। অংশ। আর যেটা পরিণত অংশ সেখানে কে পড়ে থাকলো? জিবেরেলিন। জিববেরেলিন। এবার কি, এবার হচ্ছে কিছু কাজ পড়ছি, ঠিক আছে? কিছু কাজের মধ্যে কি দেখ, গাছের দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে? এ অক্সিন কি করে? অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতার মধ্যে কটা পয়েন্ট? দুটা পয়েন্ট। একটা কি গাছকে লম্বা হতে সাহায্য করে, আরেকটা কি গাছের এই যে ঝোপঝাড় যে ছিল এটাকে তৈরি হতে দেয় না। এই দুটা পয়েন্ট মিলে কি হয়? অগ্রস্থ প্রকটতা। এর অপোজিট কাজ কে করে বল? সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা কি করে? রোধ করে। রোধ করে। রোধ করে মানে এ গাছকে এরকম লম্বা হতে দেয় না। এ কি করে? গাছকে এরকম ঝোপঝাড় এরকম করে ঝোপঝাড় সৃষ্টিতে সাহায্য করে। বোঝা গেল? আর এ কি করে? জিববেরেলিন লম্বা হতে গাছকে সাহায্য, এও গাছকে লম্বা হতে সাহায্য করে, কিন্তু কিভাবে করে? বিটপ এই যে এটা ধর যদি গাছ হয়, এগুলো কি পর্ব, আর এটা কি পর্বমধ্য। পর্বমধ্যের লেন্থের কি করে? বৃদ্ধি ঘটায়। এটাকে কি বলা হচ্ছে? বোল্টিং বলা হয়। বোঝা গেল? এটাকে বোল্টিং বলা হয়। কাক্ষিক মুকুল বা ঝোপ সৃষ্টিতে তাহলে কে হবে বল? কাক্ষিক মুকুল বা ঝোপ সৃষ্টি কে করে? সাইটোকাইনিন। সাইটোকাইনিন শুধু করে, তাই না? সাইটোকাইনিন তাহলে এই ঝোপ সৃষ্টি করছে, এদের ঝোপ সৃষ্টিতে ভূমিকা নেই এটার। আর এ কি করে? ঝোপ সৃষ্টিকে একদম অপোজ করে, মানে ঝোপ সৃষ্টি হতে বাধা দেয়। আগেরটাতেই পড়লাম, তাই না? তারপর কি বলেছে? কাক্ষিক মুকুলের পর, কাক্ষিক মুকুল বা ঝোপের পর ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধিতে কি হবে? জিবেরেলিন। অক্সিন কি করে বল? ফল মোচনে বাধা দেয়। ফলকে ডিম্বাশয় থেকে যে ফল তৈরি হচ্ছে, ডিম্বাশয় থেকে কি তৈরি করে? অক্সিন ফল তৈরি করে, তাই না? তাই তো? আর ফল রিলেটেড আর যা কিছু থাকলো সেটা কোথায় হবে? জিবেরেলিন। জিববেরেলিনে। বোঝা গেল? আর এখানে তেমন ফলের কিছু নেই, ঠিক আছে? বীজের আছে, শস্যের আছে, কিন্তু ফলের কিছু নেই। উদাহরণ নারকেলের শস্য টস্য বললাম না, ভুট্টার শস্য। যেখানে শস্য কথাটা দেখবি, যেখানে দেখবি শস্য কথাটা যেখানেই দেখবি, সেখানে তুই যদি মনে না থাকে চোখ বন্ধ করে কি করে দিবি? সাইটোকাইনিন। শস্য মানে সাইটোকাইনিন। দন্তস্বর থেকে শস্য, আর দন্তস্বর থেকে তালিপুষ্প মনে হয় না, শস্য মানে না, দন্তস্বই। আচ্ছা, দন্তস্বর থেকে শস্য, আর দন্তস্বর থেকে সাইটোকাইনিন। আর ফলের ইয়েটাকে ওই ডিম্বাশয় থেকে ফল, মানে প্রথমে স্টেপটাকে কাজ করে প্রথম হরমোনটা। প্রথমে স্টেপটা মানে কি? ডিম্বাশয় থেকে ফল। প্রথমে স্টেপে কাজ করছে প্রথম হরমোন বা অক্সিন। তারপরে লাস্টের শস্য একদম ওই বীজের টিজের ভেতরে থাকে, তাই না? লাস্টের কেসটায় সেটাকে কাজ করে সাইটোকাইনিন কাজ করে। দন্তস্ব থেকে সাইটোকাইনিন, দন্তস্ব থেকে শস্য। আর ফলের যা কিছু বাকি থাকলো, আঙ্গুর ফল কেন ইয়ে হয়, এই হয় সেই হয়, বাকি সব কি? জিবেরেলিন। জিববেরেলিন। এবার ডিএনএ সংশ্লেষে কে কে সাহায্য করছিল? জিবেরেলিন। ডিএনএ সংশ্লেষে একটা সাহায্য করছিল তোর অক্সিন, আর একটা সাহায্য করছিল তোর কে? সাইটোকাইনিন। এর কোনো ডিএনএ সংশ্লেষে ভূমিকা বলেনি, ঠিক আছে? সাইটোকাইনিন মানে কোষ বিভাজন, এটা তো বোঝাই যাচ্ছে। কোষ বিভাজন হলে ওই ডিএনএর পরিমাণ বাড়তে হবে, তাই না? তো এখানেও কি সাইটোকাইনিন হেল্প করবে, আর অক্সিনও এটা হেল্প করবে, তাই না? কোষ প্রাচীরের কথা যদি বলি আমি, কোষ প্রাচীরের কথা বললে কে কাজ করবে সেখানে? কোষ প্রাচীরকে নমনীয় করা, বা কোষ প্রাচীরকে মানে কোষ প্রাচীরের যেগুলো দিয়ে তৈরি হয় সেইগুলো সাপ্লাই করে কোষ প্রাচীরকে বড় করে তোলা, সেগুলো কে করবে? কোষ প্রাচীরকে বড় করবে হচ্ছে, বড় আর নমনীয় করবে অক্সিন, তাই না? অক্সিন করবে। এর কোনো ভূমিকা নেই, এরও কোনো সেরকম ভূমিকা নেই, তাই তো? আচ্ছা, এরপর দেখ তো আর কোনো পয়েন্ট বাকি গেল কি? দেখ ভালো করে দেখ, বইয়ের মধ্যে পড়ে দেখ কোনো পয়েন্ট বাকি গেল না? এই কয়টাই করলেই হয়ে যাবে সবটা।
তোর বইয়ের তো সব হয়ে গেছে। বইয়ের সব হয়ে গেছে না? তাহলে এই ছকটা মুখস্থ করলেই তোর সব হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? অনেক পয়েন্ট আছে। আমি একবার দেখে নেই চট করে, হ্যাঁ, কোনো পয়েন্ট বাকি গেল নাকি দেখি। এখানে প্রবাহ হয়ে গেছে, কোষ বিভাজন হয়ে গেছে, ট্রপিক চলন, মুকুলের বৃদ্ধিও হয়ে গেছে। আচ্ছা, মুকুলের বৃদ্ধিটা এখানে লিখতে হবে, তাই না? মুকুলের বৃদ্ধি হয়ে গেছে যদিও অন্যভাবে। মুকুলের বৃদ্ধি কি হবে বল? মুকুলের বৃদ্ধি অগ্রস্ত প্রকটতা যেখানে দেখলাম সেখানেই তো দেখলাম এটা, তাই না? অগ্রস্ত প্রকটতা কোথায় লিখেছিলাম? গাছের দৈর্ঘ্য বৃদ্ধি যেখানে লিখেছিলাম ওটার সঙ্গেই, তাই না? তো অগ্রস্ত প্রকটতা মানে কোন মুকুলের বৃদ্ধি বল? অক্সিন। অগ্রস্ত প্রকটতা ঘটায় মানে কোন মুকুলের বৃদ্ধি ঘটায়? আরে একটা হচ্ছে কি কাক্ষিক মুকুল, আরেকটাকে কি বলা হয়? অগ্রমুকুল। তাহলে এটা কি হবে? অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় অক্সিন, তাই না? অগ্রমুকুল। আর এরা দুজন কি? কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল, এটাও কি কাক্ষিক বা পার্শ্বীয়। বেশি বেশি পড়বি না। আস্তে কাক্ষিক বা কি পার্শ্বীয়, তাই না? কাক্ষিক বা পার্শ্বীয়। বোঝা গেল? আর কিছু বাদ যাচ্ছে? ওই তো দাদা কি বলে প্রাকৃতিক সাইটোকাইনে কৃত্রিম। কৃত্রিম ওটা তো পড়াবো এখন, তখন বলবো। মানে এতক্ষণ যা যা পড়ালাম তার মধ্যে কি কিছু বাদ গেল? না, নাম হয়ে গেছে, তাই না? এটা এই যে অক্সিন থেকে ছিল, রাসায়নিক সংযুক্তি হয়ে গেছে, রাসায়নিক নাম হয়ে গেছে, ঠিক আছে? তারপর কি অক্সিনের ভূমিকার মধ্যে কি এই মুকুলের বৃদ্ধি হয়ে গেছে, অগ্রস্ত প্রকটতা হয়ে গেছে, ডিএনএর পরিমাণেরটাও হয়ে গেছে। তারপর কি নিউক্লিয়াসের বিভাজন ঘটায় সাহায্য করে। এই যে এই জিনিসটা মনে রাখবি কিন্তু, এখানে ওখানে অ্যাড করে দেবো ওরা। নিউক্লিয়াসের বিভাজন কে ঘটায়? ওই তো অক্সিন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি ক্যাম্বিয়ামের, এই যে ক্যাম্বিয়ামের কোষগুলো, এই পয়েন্টটাও বাদ গেছে। কলা কোষের কোষগুলোকে জাইলেম আর ফ্লোয়েম কলায় বিভেদিত করে। কোষের আয়তনের এটা তো হয়ে গেছে। তারপর কি মূলের সৃষ্টি ও বৃদ্ধি, ঠিক আছে? মূলের সৃষ্টি ও বৃদ্ধি থেকে সাহায্য করে, এটাও বাদ গেছে, তাই না? তারপর কি ফলেরটা হয়ে গেছে, ফলের মোচন আর ট্রপিক চলনও হয়ে গেছে। তাহলে তিনটা জিনিস বাদ গেছে অক্সিন থেকে। কি কি? নিউক্লিয়াসের বিভাজন, যা নিউক্লিয়াসের বিভাজন, আর কি ছিল বল? নিউক্লিয়াসের বিভাজন বাদ গেল, আর কি বাদ গেল? ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম, তাই না? আরেকটা কি বাদ গেল? আরেকটা কি যেন কই গেল? এখনই তো দেখলাম। কি ডিএনএ বৃদ্ধি ঘটে না, এই যে মূলের সৃষ্টি। তাহলে আমি কি লিখবো এখানে? কাজ বলে একটা পয়েন্ট লিখলাম, ধর তোর মানে বাকি কাজগুলো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? কি কি ছিল এখানে বল? কি কি বাদ গেল? একটা মূলের বৃদ্ধি, নিউক্লিয়াস বিভাজন, মূলের বৃদ্ধি ও তৈরি, বৃদ্ধিও হবে। আবার কি অস্থানিক মূল যেগুলো হয় না, গাছের ওপর থেকে দেখবি, ওপরে মানে পর্বগুলোর থেকে, এই জবা গাছটাই দেখবি এখানে আছে, ওপরের থেকে কি হয়? ওপরের থেকে দেখবি গুচ্ছ গুচ্ছ আকারে মূল তৈরি হয়, তাই না? তাহলে মূলের বৃদ্ধি ও অস্থানিক মূল সৃষ্টি, ঠিক আছে? তারপর আরেকটা কি বাদ গেল বল? আর হলো জাইলেম। হ্যাঁ, এটা কি করে? ক্যাম্বিয়াম থেকে জাইলেম ও ফ্লোয়েম কলায়, ক্যাম্বিয়াম থেকে জাইলেম ও ফ্লোয়েম তৈরি করে, ও ফ্লোয়েম কলা তৈরি করে, তাই না? আরেকটা কি বাদ গেল? নিউক্লিয়াস বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন, তাই না? একটা, দুটা আর তিনটা হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। বোঝা গেল? মানে যেগুলো বাকি থাকছে আমি কাজ হিসাবে লিখে দিচ্ছি। এবার কি জিববেরেলিনে মনে হয় না কিছু বাকি আছে, তবু দেখে নি। জিববেরেলিনে কি আছে? জিববেরেলিনে সঞ্চিত খাদ্য ভ্রূণে সঞ্চারিত হয়।
বীজের সুপ্তাবস্থা বলে করেছিলাম পয়েন্ট, না বীজের সুপ্তাবস্থায় তাহলে একটা হবে, আর ফলের বৃদ্ধি তো বললামই। তাহলে বীজের সুপ্তাবস্থায় জিব্বেরেলিনের ভূমিকা আছে খালি, আর কারো ভূমিকা নেই, তাই না? মুস্কাকে দে মুস্কা খাবি বাবা দেখতে দেখতে হাত ব্যথা লাগছে। আর এখানে কিছু বাকি গেল কি? এখানে হচ্ছে ডিএনএ সংশ্লেষ ঘটিয়ে মাইটোকন্ড্রিয়া ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে, পত্রমোচন বিলম্বিত করে ফুলে। কি বললাম এর কাজে কি বাদ গেছে? এর বাদ গেছে হচ্ছে বীজের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কাজটা, ঠিক আছে? বীজের সুপ্ত অবস্থা, সুপ্ত অবস্থা ভঙ্গ করে। আর এখানে কিছু বাদ যায়নি, এটা একটাই। তাহলে এই ছকটা আমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে এই আজকের গোটা পড়াটাই কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আজকের লাস্ট টপিক। আর একটু আছে, কটা বাজলো? আর 10 মিনিট, 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট আছে আর। এই কৃত্রিম হরমোনটাই তো আছে। ও একটু কি আছে পৌনে 1 পাতা আর, ঠিক আছে? কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন কি জিনিস বল? যেটা হচ্ছে মানুষ তৈরি করে। হ্যাঁ, যেসব হরমোন মানুষ তৈরি করে তাদেরকে কৃত্রিম হরমোন বলে। ও আমি তখন বললাম না প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা ওই আমি হরমোনকেই বলেছিলাম বলে, গাছের হরমোনকে না, গাছের সব হরমোনকে বলে না, যেগুলো কৃত্রিম হরমোন সেই হরমোনটাকেই শুধু বলা হয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস বা পিজিআর। এটার আরেকটা নাম কি? এক্সোজেনাস হরমোন। এক্সোজেনাস মানে এক্সো কথাটা যেখানেই দেখবি মানে বাইরের জিনিস, ঠিক আছে? জেনাস মানে কি? তৈরি হওয়া, মানে কোথায় জেনেসিস হচ্ছে, কোথায় উৎপত্তি হচ্ছে। জেনেসিস মানে উৎপত্তি হওয়া। তো দেখ, সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলা হয়েছে? গবেষণা, হরমোন আছে হ্যাঁ হ্যাঁ সিনথেটিক হরমোনও বলে। সিনথেটিক মানেও তো তৈরি করা, জানিস না? এক্সোজেনাস। তাহলে গবেষণাগারে আবিষ্কৃত, রসায়নাগারে প্রস্তুত যেসব জৈব রাসায়নিক পদার্থগুলি প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? কৃত্রিম হরমোন বলা হয়, তাই না? সিনথেটিক হরমোন। ঠিক আছে, এবার কি বলেছে যে সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকা বর্তমানে কৃষিবিদ্যা, এগুলো বলার কি আছে? কৃষিবিদ্যা, উদ্যান পালনবিদ্যা, ফল চাষ, ঠিক আছে, বিভিন্ন শাখায় কি হচ্ছে? ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম হরমোনের ব্যবহার। তো ওগুলোর মধ্যেই মানে কোন কাজে কোনটা ব্যবহার হয় সেটা পড়লেই আজকের জিনিসটা শেষ। দেখ, শাখা কলম থেকে নতুন কলম সৃষ্টি, জবা গাছ, গোলাপ গাছ, বেল প্রভৃতি যেসব উদ্ভিদে বীজ তৈরি হয় না, ঠিক আছে? জবা গাছে তো ফুল হয়, জবা গাছের বীজ দেখেছিস? হয় না। গোলাপ গাছেও হয় না। তোদের ক্ষেত্রে কি ওই ডাল থেকে কোনোভাবে কেটে কুটে তোর ইয়ে করতে হয়, কোনোভাবে মূল সৃষ্টি করে গাছ তৈরি করতে হয়, তাই না? ওই শাখা কলম টাকা কলম বলে না, ওই সব তৈরি করতে হয়। তো ওই সব কাজে কে সাহায্য করে বল? অক্সিন, ঠিক আছে? অক্সিন সাহায্য করে, মানে কৃত্রিম অক্সিন যেটা, সেটা সাহায্য করে। সংশ্লেষিত কৃত্রিম অক্সিন যেমন কি ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এরা কি কৃত্রিম অক্সিন, তাই না? এরা সহজেই কি বলছে? মূল সৃষ্টিতে সক্ষম হয়। ফলে সজীব গাছের কাণ্ডের টুকরোটাকে অক্সিনের মধ্যে, কৃত্রিম অক্সিনে কি করতে হয়? ডুবিয়ে রাখতে হয়, তাই না? তার ফলে সেটা কি হয়? সেটির থেকে বল, সেটা যখন মাটিতে আমি প্রবেশ করিয়ে দেব, সেখান থেকে সহজেই আমার কি হবে? ওই কাটা অংশ থেকে অস্থানিক মূল তৈরি হবে, তাই না? তাহলে আমরা কি এখান থেকে দুটা পয়েন্টই মনে রাখার, একটা কি যে কৃত্রিম অক্সিন কি কি হয়? ইন্ডোল বিউটারিক অ্যাসিড হয়, আর একটা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড হয়, তাই না? আর এরা দুটা কি করে, বা কৃত্রিম অক্সিন কি করে? এরা মানে ওই গাছের কাণ্ড থেকে মানে অস্থানিক মূল তৈরি হতে সাহায্য করে কৃত্রিমভাবে, তাই না? তারপর কি বলেছে? অপরিণত ফলের মোচন। অপরিণত ফলের মোচনে কি পড়েছিলাম? প্রাকৃতিকভাবে কি পড়েছিলাম? ফলের মোচনকে রোধ করে অক্সিনই করে। তাহলে এখানে কৃত্রিম অক্সিনই এই কাজটা করবে। তো কোন কোন কৃত্রিম অক্সিন করে এখানে? 2,4-D ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড বা 2,4-D যাকে বলা হয়, ঠিক আছে? বোঝা গেল? ওই অক্সিনটা মানে এই ন্যাচারাল অক্সিন তো করেই, তাছাড়াও এই কৃত্রিম অক্সিনও এই ফলের মোচন রোধ করে। তাছাড়াও জিব্বেরেলিন আর কৃত্রিম সাইটোকাইনিন হরমোনগুলি
ফলের বৃন্তে স্প্রে করলে ফলের মোচন কি হয়? রোদ পায়। ফলের মোচন রোধ পায়। তাহলে অপরিণত ফলের মোচনে দেখ কি থাকছে, প্রাকৃতিকভাবে অক্সিন কাজ করছে, আর তোর আর্টিফিশিয়ালি তৈরি অক্সিনও কাজ করছে, জিববেরেলিনও কাজ করছে, সাইটোকাইনিনও কাজ করছে। সবাই মিলে কি করছে? অপরিণত ফলের মোচন রোধ করছে। তো কৃত্রিম অক্সিনের মধ্যে কোনটা করছে? এখানে 2,4-D যেটা সেটা করছে। আর কৃত্রিম অক্সিনের মধ্যে যেটা IBA আর NAA ছিল, তারা দুটো কি করছিল বল? তারা দুটো অস্থানিক মূল তৈরি করছিল। এবার কি? আগাছা দমন, তাই না? কৃষি জমিতে আগাছা যখন তৈরি হয় তো সেগুলোকে আমাদের দূর করতে হবে, আগাছা দমন, তাই না? তো কৃত্রিম অক্সিন কি করে? সেই অক্সিন যদি তুই স্প্রে করে দিস 2,4-D, ঠিক আছে, তাহলে ও ফসলকে কিছু করবে না, কিন্তু যেসব গাছ অপ্রয়োজনীয় সেই সব গাছে কি করবে? সেই সব গাছকে ধ্বংস করে দেবে, বিনষ্ট করে দেবে, তাই না? এই হরমোনকে ওই জন্য কি বলা হয়? ইউডিসাইড হরমোন বলা হয়, ঠিক আছে? ইউডিসাইড হরমোন বলা হয়। এবার লাস্টের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? সেটা হচ্ছে কি? বীজহীন ফল উৎপাদন। এটাকে কি বলা হয়? বীজহীন ফল। দেখিস না এখন সিডলেস লেবু, সিডলেস পেঁপে, সব সিডলেস জিনিস পাওয়া যায়। তো এই জিনিসটা কিভাবে করা হয়? এই জিনিসটাকে বলা হয় কি? আগে শোন, সেই জিনিসটাকে বলা হয় পার্থেনোকার্পি, ঠিক আছে? এটা কি দিয়ে করা হয়? কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিববেরেলিন, কৃত্রিম সাইটোকাইনিন, মানে সব কিছু দিয়ে ব্যবহার করেই এই বীজহীন ফল উৎপাদন করা হয়, যাকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়, ঠিক আছে? তাছাড়া এই সব কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে, আমি কি বই গোটাতে বললাম তোকে? তাছাড়া এই সব কৃত্রিম হরমোনের প্রয়োগে কি হয়? ফল বড়ও হবে, ফলের মিষ্টিও বৃদ্ধি পাবে, আবার কি বীজও হবে না, ওই জন্য খেতে সুবিধা হবে, তাই না? তাহলে এবার আমরা এই ছকটার মধ্যে আবার চলে যাই, এই জিনিসগুলো লিখে নিই ছকটায়। কই গেল ছকটা? পরের পেজে। কাজ হয়ে গেল। কি বাকি থাকলো? খালি কৃত্রিম, জায়গা কোথায়? জায়গা নাই, ঠিক আছে, হয়ে যাবে এখানে। কৃত্রিম হরমোন, ঠিক আছে? কৃত্রিমের মধ্যে কি আছে? অক্সিনের IBA আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, তারপর ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আরেকটা কি ছিল? 2,4-D ছিল, তাই না? 2,4-D এর ফুল ফর্ম কি ছিল? ন্যাপথক্সি আছে, ন্যাপথলিন না, সরি ভুল করে, আমিও ভুল করে আমি বলে নিজেই লিখেছি ওটা, বুঝতে পারছি। ন্যাপথক্সি না, ওই ন্যাপথলিন শুনতে শুনতে ওটাই চলে এসেছে। ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা ঠিক আছে। আর এটার মধ্যে কি এদের কোনো আলাদা করে নাম নেই, এটাকে কৃত্রিম কি বলবো? কৃত্রিম জিববেরেলিন, আর এটা কি বলবো? কৃত্রিম সাইটোকাইনিন। এই দুটা কি করছে? অস্থানিক কি তৈরি করছে? অস্থানিক মূল তৈরি করছে, বীজবিহীন ফল সৃষ্টি করছে। অস্থানিক মূল এরা কি করছে? তৈরি করছে, তাই না? বোঝা গেল। 2,4-D কি করছিল? ওই তো আগাছা দমন। আরেকটা কি করছিল? আর ফল পড়া রোধ। আগাছা দমন, আর কি? এরা সবাই মিলে কি করছিল? এরা সবাই মিলে কৃত্রিম সাইটোকাইনিন, কৃত্রিম জিববেরেলিন আর 2,4-D, কৃত্রিম অক্সিনের মধ্যে 2,4-D, এরা কি করছিল? সবাই ফলের মোচন রোধ করছিল, তাই না? ফলের মোচন রোধ। আর এরা সবাই মিলে কি করছিল বল? সবাই মিলে আরেকটা জিনিস কি করছে? পার্থেনোকার্পি, তাই না? পার্থেনোকার্পি মানে কি? বীজহীন ফল উৎপাদন, তাই তো? তো এই জিনিসটা কিন্তু দেখবি ভালো করে। তাহলে প্রথম অক্সিনের মধ্যে প্রথম দুটা কি? IBA আর NNA কি করছে? অস্থানিক মূল। 2,4-Dটা আগাছা, আর এদিকে 2,4-D আর এদিকে বাকি সবাইকে যখন নিয়ে নিচ্ছি তখন তারা কি করছে? না, পার্থেনোকার্পি না, তারা কি করছে? ফলের মোচন রোধ করছে। আর আরেকটা জিনিস যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এরা সবাই, আর এদিক থেকে IBA, ঠিক আছে? IBA আর এরা সবাই, এখানে লিখছি কৃত্রিম জিববেরেলিন, কৃত্রিম সাইটোকাইনিন, আর এদিক থেকে কৃত্রিম অক্সিনের মধ্যে IBA, এরা কি করছে? এই গ্রুপটা পার্থেনোকার্পিতে বা বীজহীন ফল সৃষ্টিতে পার্থেনোকার্পিতে ব্যবহার হচ্ছে।
তাই না? এই ছকটা কি করতে হবে, ভালো করে একদম মুখস্থ করতে হবে। এই ছকটুকু করলেই গোটা পড়াটা হয়ে যাবে। এই চ্যাপ্টারটা কিন্তু মানে আমার সব থেকে কঠিন জীবন বিজ্ঞানে যা যা লাগতো মাধ্যমিকে, তার মধ্যে এই টপিকটা একটা, ঠিক আছে? এটা মুখস্থ হতেই চাইতো না। তো ওই জন্য আমি এখন যেন সহজে মুখস্থ হয় সেই জন্য এই জিনিসটা করে দিলাম। এটা যদি আমার স্টুডেন্ট লাইফে আমি এই জিনিসটা করতে পারতাম, অনেক লাভবান হতাম। স্যার আপনি কত পেয়েছিলেন? কেন, আমার নাম্বার শুনে কি হবে? আশ্চর্য। কেন স্যার জানতে পারি? রেকর্ড হচ্ছে, রেকর্ড হোক না হোক ওটা ব্যাপার না। কত জীবন বিজ্ঞানে মনে হয় 95 ছিল, মনে হয়, ভুলে গেছি আমি, ঠিক মনে নেই। আমাদের না না না, সরি, 95 না, আরেকটু বেশি ছিল। জীবন বিজ্ঞানে 98 ছিল। হ্যাঁ, এই ছকগুলো 3টা না 4টা ছক আছে, আমি বলে দিই ছকগুলো কি কি আছে। প্রথমে কি বলেছে, জাইলেম কলা দ্বারা অক্সিন পরিবাহিত হয় না, ঠিক আছে? জাইলেম দিয়ে প্রধানত মনে রাখবি জল যায়, ঠিক আছে? অক্সিন এখানে কি যায় না। জাইলেম দ্বারা রসের মানে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, মানে জল, তারপরে খাদ্য টাদ্য মাছটির থেকে যেসব ওঠায় সেগুলো মিলে যে রসটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, ঊর্ধ্বমুখী পরিবহন ঘটছে, তাই না? আর অক্সিন আমরা কি দেখছিলাম, ওপর থেকে কোথায় যাচ্ছিল, নিচে, তাই না? অক্সিন আমাদের কোথায় যাচ্ছিল, ওই ওপর থেকে নিচে যাচ্ছিল অক্সিন, তাই না? ওই জন্য জাইলেমটা তো উল্টা কাজ করছে, ঊর্ধ্বমুখীতে সাহায্য করছে, ওই জন্য জাইলেম দ্বারা এর পরিবহন ঘটে না। এছাড়া জাইলেমের কোষগুলো মৃত হওয়ায় অক্সিনের পরিবহনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না। তো জাইলেমের যে কোষগুলো আছে না, কিছু কোষ দিয়ে তো জাইলেম তৈরি, জাইলেম কলাটা, তো ওগুলোর মধ্যে বেশিরভাগ কোষই কি হয়, মরা কোষ হয়, মৃত কোষ হয়, সজীব থাকে না। তবু ওটার মধ্যে দিয়ে জল যাওয়া আসা করে কিছু সিস্টেমের জন্য, ঠিক আছে? কিছু সিস্টেমের জন্য মরা কোষের মধ্যে দিয়েও জল যাওয়া আসা করে, এটা একটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে? সেখানে কি জাইলেমের হয় না, জাইলেমের মধ্যে দিয়ে অক্সিজেন যায় না, কারণ জাইলেম উপরের দিকে নিয়ে যায় আর অক্সিজেনের কি নিচের দিকে আসতে হয়। তারপরে ছকটায় দেখি কি আছে। কি হলো ভাই তো? তারপরে কি বলেছে দেখ, সাইটোকাইনিনের প্রভাবে কি হয়, উদ্ভিদের পাতা ও অন্যান্য অঙ্গের জরা বা বার্ধক্য বিলম্বিত হয়, তাই না? এটা আমরা আগেই পড়লাম। এটাকে কি বলা হয়েছে, বিজ্ঞানী রিচমন্ড এবং লাং এটি পরীক্ষার দ্বারা প্রমাণ করার জন্য একে কি বলা হয়, রিচমন্ড আর লাং এফেক্ট, তাই না? আরেকটাতে কি বলেছে, লাস্ট ছক যেটা, সেটাই বলেছে অ্যাবসিসিক অ্যাসিড যে হরমোনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাবসিসিক অ্যাসিড বলে যে হরমোনটা আছে, সেটা কি জিববেরেলিনের ক্রিয়াটা প্রতিরোধ করে। তাহলে আমরা কি দেখেছিলাম যে অক্সিন অগ্রস্ত প্রকটতা করছিল, এর অপোজিট কাজ কে করছিল, সাইটোকাইনিন, তাই না? সাইটোকাইনিন। আর এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের জিববেরেলিন যে বাকি থাকলো, তার অপোজিট কাজ করে কে, জিববেরেলিনের অপোজিট কাজ করে কে, এখানে কি পড়লাম, অ্যাবসিসিক অ্যাসিড, তাই না? অ্যাবসিসিক অ্যাসিড। আচ্ছা, এটি কি বলেছে, উদ্ভিদের ফুল, পাতা ঝরা ও বার্ধক্য ও অকাল মৃত্যু ত্বরান্বিত করে, ঠিক আছে? মানে উদ্ভিদের ফল পাতা ঝরে যেতে ত্বরান্বিত করে, মানে সাহায্য করে। বার্ধক্য, অকাল মৃত্যু এদেরকে কি করে, মানে খারাপ জিনিসগুলোকে বৃদ্ধি করে। জিববেরেলিন কি ভালো কাজ করে, আর জিববেরেলিনের উল্টা যে ছিল, হ্যাঁ, অ্যান্টি জিববেরেলিন বা অ্যাবসিসিক অ্যাসিড, সে কি করছে, উল্টো কাজগুলো করছে। তারপর কি বলেছে পরের পয়েন্ট, ইথিলিন একটা কি গ্যাসীয় হরমোন, ইথিলিন কি একটা গ্যাসীয় হরমোন, সে কি করছে, সে ফল পাকতে সাহায্য করছে। ওই যে কলা টলায় যে কার্বাইড, মানে কলায় না শুধু, আম টাম ফল পাকাতে কার্বাইড দেয়, জানিস তো? ওগুলোর থেকে কি বের হয়, ওখান থেকে ইথিলিন নামক গ্যাস বের হয়, সেই গ্যাসটা কি করে, ফল পাকতে সাহায্য করে। আর ফ্লোরিজেন নামক যে হরমোন, সেটা হরমোন পাতায় সংশ্লেষিত হয়, কোথায় সংশ্লেষিত হচ্ছে, পাতায়, আর ফুল ফোটাতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে অক্সিজেনের উল্টা কে কাজ করছিল, অক্সিজেনের অ্যাবসিসিক অ্যাসিড, সরি আরে সাইটোকাইনিন, অক্সিজেনের উল্টা হচ্ছে সাইটোকাইনিন, তাই না? আর হচ্ছে তোর যেটা বাকি থাকলো জিববেরেলিন, সেটার অপোজিট কে কাজ করে, অ্যাবসিসিক অ্যাসিড। আর এখানে তোর এই কি জানো, পাতার মোচন রোধ যেটা ছিল, ঠিক আছে, যেখানে তোর কাজ করছিল কে, সাইটোকাইনিন, সেটা কি বলা হচ্ছিল, রিচমন্ড ও ল্যাং এফেক্ট।
রিচমন্ড ও ল্যাং এফেক্ট। ল্যাং। ঠিক আছে, তাহলে যা ছুটি।